সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি আরজে সাদ ভূত স্টোরির ৪র্থ নম্বর এপিসোডে। আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তারা স্ক্রিনে দেওয়া ইমেলে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আপনাদের ঘটনাগুলো পাঠাতে পারেন। আমরা আপনার ঘটনা পড়ে শোনাব। আজকের ঘটনা ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক, এবং সেই সাথে যারা এখনও আমাদের আরজে সাদ ভূত স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায়। ঘটনাটি আমাকে যেভাবে পাঠানো হয়েছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। প্রেমিকাকে কালো জাদু করেছি আমি, তবে এর ফলাফল এত ভয়ানক হবে তা আমার ধারণার বাহিরে ছিল। কী বা করতাম? আমার ৮ বছরের প্রেম সব ভুলে গিয়ে সে অন্য একটা পুরুষকে বিয়ে করতে যাচ্ছিল, কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি শুধু তাকে চেয়েছি। অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হয়েছি, তখন ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিতে হয়েছিল। জানতে চান মূল ঘটনা? আজ থেকে ২ মাস আগের কথা। হঠাৎ সে কলেজে আসা বন্ধ করে দিয়েছিল। আমি প্রথম দিন এটি তেমন আমলে না নিলেও পরদিন সন্দেহ হয়। ফোন বন্ধ, কলেজে আসে না। বাধ্য হয়ে তার বান্ধবীর কাছে জিজ্ঞাসা করেছি। নিপা, আমরা ছদ্মনাম ব্যবহার করেছি। তার বান্ধবী আমায় জানায় নিপা পরশু সন্ধ্যায় দেশের বাড়ি চলে গেছে। আমি রীতিমতো অবাক। আমাদের মাঝে ঝগড়া হয়নি, এভাবে না জানিয়ে সে কিভাবে গেল? আবার ভাবলাম হয়তো ফ্যামিলিগত কোনো সমস্যা হয়েছে, কিন্তু একটা কল তো করতে পারত। নিজেকে শান্ত অশান্ত করার মাঝে সিদ্ধান্ত নিয়েছি ওদের বাড়িতে যাব। স্কুল জীবন থেকে প্রেম। আমার পাশের এলাকাতেই তাদের বাড়ি। আমি কলেজে ভর্তির জন্য ঢাকা এসেছি জেনে নিপাও ঢাকা এসেছে। সব কিছু ঠিকঠাক ছিল, তবে নিপার এমন করার কারণ কি জানতে আমি সেদিন রাতেই গ্রামের উদ্দেশ্যে রওনা করি। হঠাৎ বাড়িতে আসায় আম্মা আব্বা অবাক হয়। আমি কাউকে কিছু না বলে সকাল সকাল নিপাদের বাড়ির দিকে রওনা করেছি। নিজের এলাকা পেরিয়ে তাদের এলাকাতে যাই, আর দেখতে পাই একটি বিয়ের গেট। আমার স্থানে যে কোনো ছেলে থাকলে এই অনুভূতিটা উপলব্ধি করতে পারে। কতটা যন্ত্রণা এটিতে, তা একটা ছেলের চেয়ে বেশি কেউ জানবে না। নিপার কোনো ভাই বোন নেই। এই বাড়িতে যদি কোনো বিয়ে হয় তা নিপার। আমি হতভাগা হয়ে বাড়ির দিকে প্রবেশ করতেই যাচ্ছিলাম, কিন্তু নিপার সাথে দেখা হয়ে গেল উঠানে। নিপা আমার হাত ধরে টেনে নিয়ে আসে বাড়ির বাহিরে। আমি শুধু তাকে দেখছিলাম, আমাকে কিছু বলতেও দেয়নি। বাড়ির বাহিরে এনে নিপা আমাকে মিষ্টি স্বরে বলতে থাকে, শোনো রাফি, আমি তোমাকে না বলে এসেছিলাম যাতে তুমি কোনো সমস্যা না করো। আমাদের মধ্যে যা কিছু ছিল সব ভুলে যাও। আজ আমার গায়ে হলুদ, তুমি আমার চেয়ে ভালো মেয়ে পাবে। দয়া করে কোনো ঝামেলা করো না, চলে যাও প্লিজ। এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? ৮ বছর ধরে ভালোবাসি তোমাকে, হুট করে তুমি বলছো সব ভুলে যাব? এত সহজ? রাখো সব ভালোবাসা। তুমিই বলো কি আছে তোমার? এখন অনার্সের ফাইনালি দাওনি। তুমি কবে চাকরি করবে আর কবে বিয়ে করবে? আমি হয়ে যাচ্ছি বুড়ি। আব্বু ছেলে দেখছে, ছেলে বিদেশে বিজনেস আছে। বিয়ের পর আমাকেও নিয়ে যাবে। প্লিজ দয়া করে আমার ক্যারিয়ার খারাপ করো না। এমন ছেলে আমি কোনোদিনও পাবো না। নিপা, তুমি সত্যি ঠিক আছো? আর আমি কি স্বপ্ন দেখছি? এসব তুমি নিজের মুখে আমাকে বলছো কিভাবে নিপা? হ্যাঁ, সেদিন আমি যেমন অবাক হয়েছি তেমনি কেঁদেছি। নিপার পা ধরে অনুরোধ করেছি। নিপা আমাকে পাত্তাও দেয়নি। আমি পার নিপাকে বোঝাতে চেয়েছি, কিন্তু নিপা আমাকে তার ক্যারিয়ারের গল্প শুনিয়ে যাচ্ছিল। সেদিন সে রাগ দেখিয়ে আমার বুকে লাথি মারে, শুরু করে আমার উপর চিৎকার চেঁচামেচি। নিপার চিৎকারে ওর বাবা, চাচাতো ভাইয়েরা সবাই দৌড়ে আসে। আমাকে প্রচুর মারধর করে, কারো লাথি, কারো ঘুষি, নাক মুখ ফেটে রক্তাক্ত হই। ক্ষত শরীর নিয়ে ফিরে আসতে হয়েছে বাড়িতে, যদিও দেহের ক্ষতটার চেয়ে আমার অন্তরের ক্ষতটা বেশি যন্ত্রণা দিয়েছে। আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। মানুষ কিভাবে মুহূর্তে তার রূপ বদলাতে পারে? গত ৮ বছরে মনে হয়েছিল এই মেয়ে সবার থেকে আলাদা। ওর মতো কেউ হয় না, সবাই ছেড়ে চলে যায়, কিন্তু নিপা যাবে না। নিপার মতো কেউ আমাকে কোনোদিন ভালোই বাসতে পারে না। সেই নিপা আজ আমার বুকে লাথি মেরে অন্যের বিছানায় যেতে প্রস্তুত। আমি কোনোভাবেই নিজেকে বোঝাতে পারছিলাম না, ও কি সত্যি আমার নিপা, যাকে আমি এত বছর ভালোবেসে এসেছি?
আমার এই হাল দেখে গ্রামে থাকা আমার এক বন্ধু আমাকে সাপোর্ট করেছে। সে আমাকে বোঝায়, কিন্তু আমি কিছুতেই নিজেকে শান্ত করতে পারিনি। ফাইনালি বন্ধু আমাকে কালো জাদুর ব্যাপারে বলে। এটি করলে নাকি নিপা ফিরে আসবে। কোনোভাবে নিপা এলে যদি আমি তাকে বিয়ে করে ফেলি তাহলে আর কোনো সমস্যা হবে না। ওই সময়টাতে আমার কাছে আর কোনো পথ ছিল না। তবে রায়হান, যার নাম আমরা ছদ্মনাম ব্যবহার করেছি, আমাকে কোনো কবিরাজের কাছে নিয়ে যায়নি। আমার বন্ধু নিজেই কালো জাদু নিয়ে কাজ করত। দুপুরেই আমাকে সে তার বাড়িতে নিয়ে যায়। ওর রুমে কিছু না থাকলেও খাটের নিচ থেকে একটা বক্স বের করে। সেই বক্সে রয়েছে অসংখ্য কালো জাদুর জিনিসপত্র। রায়হান বক্স থেকে জিনিসপত্র নামিয়ে দরজা জানালা বন্ধ করে দেয়। যদিও আমি নিজের ইচ্ছাতে এসেছি, কিন্তু ভয় করছিল আমার। রাগ বা ভালোবাসা অর্জনের ইচ্ছা আছে, তবে ভয়টা এখানে আসার পর করছে। এখন অন্য কোনো পথ নেই। নিপাকে ছাড়া আমি একদিনও ভাবতে পারবো না। রায়হান দরজা জানালা বন্ধ করার পর রুমে 4টা মোমবাতি জ্বালায়। এক পাশে আমাকে বসায়, অন্য পাশে রায়হান বক্স থেকে বের করা কিছু সুতো রায়হান আমার হাতে বেঁধে দেয়। এরপর একটা বোতল থেকে কিছু পানি আমার গায়ে ছিটিয়ে দেয়। এগুলো শেষ করে রায়হান আমাকে বলে, এই পানিগুলো নাপাক পানি, মানে মানুষের মূত্র, আর মূত্রটা মৃত মানুষের হাড্ডিতে 21 বেঁধে নাপাক করা হয়েছে। এখন আমরা যে জিনকে ডাকবো সেই জিন নাপাক স্থান পছন্দ করে আর নাপাক মানুষের সাহায্য করে। আমি এখন মন্ত্র উচ্চারণ করব, আমার সাথে সাথে তুইও সেই মন্ত্র উচ্চারণ করবি। যখন মোমবাতি নিভে যাবে তখন তুই আমার কাছে সাহায্য চাইবি। একটা কথা মনে রাখবি, শুধুমাত্র একটা ইচ্ছা পূরণ করবে সে। এর বিনিময়ে যদি সে তোর কাছে কিছু চায় তুই সেটি দিতে রাজি হবি, আর যদি দিতে না চাস তাহলে তুই বলবি তুই তোর জাদু বন্ধ করতে চাস। এইটুকু বলে রায়হান কিতাব হাতে নেয়। এরপর কিতাব দেখে সে কিছু মন্ত্র উচ্চারণ করে। সমস্যা হবে বলে আমি উচ্চারণ করছি না। সে একটা শব্দ বলে, সাথে সাথে আমিও সেটি উচ্চারণ করি। এভাবে কিছু সময় পার করার পর আমার চোখের সামনেই মোমবাতি নিভে যায়। দরজা জানালা বন্ধ থাকলেও বাহিরের আলো মোটামুটি রুমে ছিল। সেই আলোতে আমি রায়হানকে দেখতে পাচ্ছিলাম। রায়হান আমার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, বল তোর কোন ইচ্ছা পূরণ করব, বল তোর কোন ইচ্ছা পূরণ করব। আমার কাছে এবার ব্যাপারটা হাস্যকর মনে হলো। কোনোভাবে এসব ভুয়া নয় তো? রায়হান কি আমাকে বোকা বানাচ্ছে? সান্ত্বনা দেবার জন্য এসব করছে? কিন্তু তবুও আমি আমার ইচ্ছার কথা বলি, ভুয়া হোক আর সঠিক, করতে যেহেতু এসেছি করেই ফেলি। আমি ভীত স্বরে রায়হানকে বললাম, আমার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে। আমি চাই সে আমাকে বিয়ে করুক, আমার জন্য পাগল হয়ে যাক, আমার কাছে ছুটে আসুক। আমার আবদার শুনে রায়হান আবার গম্ভীর স্বরে বলল, ঠিক আছে, এর বিনিময়ে আমাকে কারো জীবন দিতে হবে। কাকে হত্যা করে তুই তোর প্রেমিকাকে চাস? সত্যি বলতে তখনও আমার কাছে এটি মিথ্যা মনে হচ্ছিল, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমিও বললাম, ওর চাচাতো ভাইয়ের জীবন নিয়ে নিপাকে আমার কাছে ফিরিয়ে দিন। নিপার চাচাতো ভাইয়ের নাম দেওয়ায় একটি বড় কারণ রয়েছে। সকালেও চাচাতো ভাই আমাকে সবচেয়ে বেশি মারধর করেছে। আমার কান এখনো ব্যথা। এত জোরে থাপ্পড় এর আগে কেউ মারেনি আমাকে। সর্বশেষ সে আমার মাকে নিয়েও গালি দিয়েছে। রাগটা বাস্তবে হোক আর না হোক, তবে রায়হানের কথা অনুযায়ী ছেড়ে দিলাম কিছুটা। আমার আবদার শেষে রায়হান আমাকে বলে, আপনার চাওয়া অতি দ্রুত পূর্ণ হবে। এই বলে রায়হান সেখানেই জ্ঞান হারায়। আমার কাছে সব তামাশা মনে হলেও এইবার যা দেখলাম তাতে কিছুটা বিশ্বাস হয়েছে। রায়হান যখন জ্ঞান হারিয়ে পড়ে যায় তখন রায়হানের শরীর থেকে একটা কালো ধোঁয়া উড়ে গেল। চোখের পলকে আমি সেই ছায়া দেখেছি। তার পরক্ষণে দেখলাম মোমবাতিগুলো আপনা আপনি জ্বলে উঠেছে। অবিশ্বাস্য ঘটনা, এ তো সম্পূর্ণ অলৌকিক। তবে কি আমি সত্যিই কোনো জিনের সাথে কথা বলেছিলাম? আমার এসব ভাবনার মাঝে রায়হান শোয়া থেকে উঠে বসে। সে তার মাথাটা চেপে ধরে আছে। হয়তো তার মাথায় কিছুটা যন্ত্রণা হচ্ছে। মাথা ধরে উঠে সে আমাকে বলে, শয়তান তো দাসত্ব হয়েছে, এখন থেকে আর আমাকে লাগবে না। এই নে কিতাবটা, যখনই তাকে দরকার পড়বে তখনই এটা রুমে 4টা মোমবাতি জ্বালিয়ে মন্ত্রটা পড়বি। আর মনে রাখবি, তোকে নাপাক থাকতে হবে। প্রস্রাব করার পর কিছুটা হাতে নিয়ে তোর গায়ে ছেটাবি। কাজ শেষে আবার আমার কিতাব আমাকে দিয়ে দিস। এইটুকু বলে রায়হান বসা থেকে ওঠে। সামনে থাকা মোমবাতিগুলো
এক এক করে সে বক্সে ঢুকায়। আমার হাতে সুতোটা নেয়নি, ওটা নাকি শয়তানকে ডাকার শক্তি, শয়তান যাত্রার ডাকে সাড়া দেয় না। এসব বিভিন্ন কথা বলতে বলতে রায়হান কুফরি করা সব জিনিসপত্র বক্সে ঢুকায়। বক্স খাটের নিচে রেখে বলে, যা বাসায় চলে যা, খুব শীঘ্রই নিপা তোর জীবনে আসবে, আর দাওয়াত দিতে যদি ভুলে যাস তো তোর খবর আছে। রায়হানের কথা শুনে যেন আমার ভিতরে একটা খুশির ঢেউ খেলে উঠল। সত্যি তাহলে নিপা আমার জীবনে ফিরে আসবে, আমি আবার তাকে আমার প্রেমিকা হিসাবে পাবো, এবার হয়তো বউ হিসাবে পাবো। এই চাওয়া পাওয়ার বিষয়টা অনেকটা মর্মান্তিক। এই বুঝি হয়ে যাচ্ছে, আবার এই বুঝি কিছুটা হারাচ্ছে। তবে যত কিছুই ভাবি, রায়হান আমাকে একটি পথ দেখিয়েছে, এটিই আমার কাছে অনেক। খুশিতে আমি রায়হানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। রায়হানকে বিদায় দিয়ে যখন নিজের বাড়িতে এলাম, আমার মা বাবা আমাকে দেখে কান্না আরম্ভ করেছে। আমি কোনোভাবে তাদের সান্ত্বনা দিয়েছি, কিন্তু সান্ত্বনাটা তখন আমার দরকার ছিল। আমার বাবা বললেন, কার জন্য শুধু শুধু মার খেতে গেলি? তোকে পাঠিয়ে দেওয়ার পর নিপার বাবা তাড়াহুড়ো করে তক্ষণই নিপাকে বিয়ে দিয়ে দেয়। তুই নাকি বিয়েতে ঝামেলা করবি, সেটি নিপা বলেছে সবাইকে, তাই ওর বাবা দ্রুত সব আয়োজন করে বিয়েটা করিয়ে দেয়। বাবার মুখে সংবাদটা শুনে আমার মাথায় পাঁচ ভেঙে পড়ার অবস্থা। এটি কিভাবে সম্ভব? এটি কি আমি ঠিক শুনছি? মাথায় কারো হাত বুলানোর স্পর্শে চোখ খোলে আমার। আমি বিছানায় শুয়ে আছি, পাশে মা বাবা আর ছোট ভাই দাঁড়িয়ে আছে। ছোট বোন পাশে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে। আমি কিছুক্ষণ কিছু বুঝতে না পারলেও মনে পড়ে গিয়েছে নিপার কথা। নিপার তো বিয়ে হয়ে গেছে। লাফ মেরে উঠে ফোনের সময় দেখি রাত 10:38। হায় খোদা, আমার সব শেষ হয়ে যাচ্ছে। দিক বেদিক হয়ে আমার বিছানা থেকে দৌড়ে নেমে যাই। ছোট ভাই সাকিবকে বললাম বাইক বের করার জন্য, যদিও আমার কোনো বাইক নেই। ছোট ভাইয়ের বাইক নিয়ে বের হয়েছি নিপার শ্বশুর বাড়ি। আমার হাতে একটা বড় লোহা। আজ নিপাকে নিজের হাতে খুন করার ভূত মাথায় চেপেছে। জানি আপনারা এখন আমাকে পাগল ভাবছেন, তবে বাস্তবতা অনেক ভিন্ন। এই পরিস্থিতিতে যে কোনো ছেলের মস্তিষ্ক ভুল সঠিক দেখায় না, কিন্তু এখন আমি নিজের পাগলামোর জন্য শরমিন্দা হচ্ছি। তবে ওই সময়ে এই সেন্সটা আমার ছিল না বললেই চলে। আমি বের হতে হতে এলাকা থেকে আরও 13 জন বন্ধুকে কল করেছি। ওরাই বাইক নিয়ে সামনের বাজারে অপেক্ষা করছে। বাজারের নাম প্রকাশ করতে অনিচ্ছুক। ওদের কারো হাতে ছুরি, কারো হাতে পিস্তল রয়েছে। আমি পুরোপুরি সিদ্ধান্ত নিয়েই বের হয়েছি, নিপা অন্যের খাটে যাবার আগে আমার হাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। প্রায় 1.5 ঘন্টা অতিক্রম করার পর নিপার শ্বশুর বাড়ি পৌঁছাই আমরা। বাইক থেকে নেমেই আলাতুল যাকে পেয়েছি তাকে আঘাত করতে যাচ্ছি। পিস্তল নেবার উদ্দেশ্য শুধুমাত্র ভয় দেখানো। আঘাত করছিলাম লোহা, এসএফ পাইপ এসব দিয়ে। আমি আর আমার ভাই সহ 4 জন বাড়ির ভেতরে ঢুকে যাই। বাসর ঘর সাজানো রুমের সামনে ফুলে ভরা। দৌড়ে গিয়ে দরজা লাথি মেরে ভেঙে ফেলেছিলাম। তবে এই রাগ মাথায় না থাকলে সারা দিন লাথি মেরেও দরজা ভাঙতে পারতাম না। তবে ওই সময়টাতে কিভাবে ভেঙে ফেলেছি তা এখন আমি বুঝতে পারছি না। আবার হতে পারে দরজা আগে থেকেই দুর্বল ছিল। তবে রুমে ঢোকার পর যা দেখেছি তা দেখে আমার সমস্ত শরীর কাঁপতে শুরু করেছিল। নিপা তার স্বামীর সাথে একই বিছানায় শুয়ে আছে। আমার স্থানে আপনি থাকলে আপনি কি করতেন? তার মানে এতক্ষণ নিপা তার সতীত্ব শেষ করে দিয়েছে। গত 8 বছরে যে মেয়েটার প্রাইভেট প্লেস আমি দেখার চেষ্টাও করিনি, একবারে বিয়ের পরে দেখার জন্য যত্ন করে রেখেছিলাম, সেই মেয়েটা আজ অন্য পুরুষের সাথে এইভাবে। আমি এই অনুভূতি প্রকাশ করতে পারবো না, তবু যা পারবো বলছি। নিপাকে এই অবস্থায় পেয়ে আমার শ্বাসকষ্ট বেড়ে যায়। বুকের ঠিক বাম পাশে চিনচিন ব্যথা অনুভব করছিল। এতদিন মুভি বা গানে শুনতাম, কবিদের কবিতাতেও শুনতাম, নারীর কষ্টে বুকের বাম পাশের ব্যথাটা সত্যি সহ্য করার মতো নয়। আমার হাতে থাকা লোহা দিয়ে মন চাইছিল নিজের বুকটাকেই ছিদ্র করে ফেলি। চোখটা ভিজে এসেছে আমার, হাত পা কাঁপতে থাকায় দাঁড়িয়ে থাকার শক্তি পাইনি। আমি সেখানেই বসে পড়েছিলাম। বসে শুধু ভেজা চোখে নিপার দিকে তাকিয়ে আছি। মানুষ এইভাবেও রূপ বদলাতে পারে কিভাবে? এদিকে বাড়িতে হামলা করায় নিপার স্বামীর পরিবার থানায় কল দেয়। থানা বেশি দূরে ছিল না, হেঁটে গেলে 7 মিনিটের রাস্তা। পুলিশ চলে আসে বাড়িতে। আমার সাথীদের অনেকেই পুলিশ দেখে পালায়, আমার ভাইও পালিয়ে যায়। শুধু আটকা পড়েছিলাম আমি সহ 3 জন। যখন পুলিশ আমাকে নিয়ে যাচ্ছিল তখন আমি নিপার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। অবিশ্বাস্য ওই সময়ে আমার সত্যি বুকটা চিনচিন করে যাচ্ছিল। আমার ভেতরে কেউ চিৎকার দিয়ে কান্না করছে, তবে উপরে আমি একদম শান্ত। বসা ছিলাম তাই দাঁড়াতে পারিনি। পুলিশ আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। এতে আমার একটা স্যান্ডেল ওদের বাড়িতেই থেকে যায়। 5 দিন পর আমি ছাড়া পেয়েছি জেল
থেকে। কিভাবে মা বাবা আমাকে বের করেছিল আমি জানি না। কোন উকিল ধরেছে আর কি জবাব দিয়েছে, হয়তো কিছু টাকাও জরিমানা করেছে, কিন্তু আমার কোনো হদিস ছিল না। জেলেই 5 দিন আমি পানি ছাড়া কিছুই খাইনি। কিভাবে খাবো বলুন? এই সময়টা পার করে এসেছি। আমি জানি এটি কতটা ভয়ানক। আমি এটাও জানি এ সময় আপনি নিজেকে চিনবেন না। আপনার ধ্যান থাকবে ওই মেয়েটিকে ঘিরে। আমারও কিভাবে 5 দিন কেটেছে আমি জানি না। আমি শুধু তাকে ভাবছিলাম, পুরনো দিনের কথাগুলো স্মরণ করছিলাম। এই ভাবনা, এই স্মরণে আমার সময়ের মরণ হয়ে গেছে, টের পাইনি। 5 দিন চলে গিয়েছে। বাসায় যখন গাড়িতে করে নিয়ে যাচ্ছিল আমাকে, আমি কারোর সাথে 2-4টা কথাও বলিনি। কি বলবো? আমার বলাটাও এখন যুদ্ধের সমান। বাসায় এসে নিজের রুমে গিয়েছিলাম। এরপর দরজা বন্ধ করে আমি ইচ্ছামতো চিৎকার করেছি। আমার একটি চিৎকারে নিপার সাথে কাটানো 8 বছরকে দেখতে পাচ্ছিলাম। মনের সব কষ্ট আজ ওড়াতে চাচ্ছি। জানি লোকে আমাকে পাগল ভাববে, কিন্তু আমি এটাও জানি এই চিৎকার তারাও দিত যদি তাদের সাথে আমার মতো কিছু ঘটত। আমার দিনটা পুরো একঘেয়ে হয়ে গিয়েছে। একা সারা দিন রুমে বসে পাগল হচ্ছিলাম। 15 দিন পর, অর্থাৎ নিপার বিয়ের আজ 20 দিন, আমার ছোট ভাই খবর পেয়েছে সে 15 দিন পর, অর্থাৎ নিপার বিয়ের আজ 20 দিন, আমার ছোট ভাই খবর পেয়েছে একটা। সে দৌড়ে এসে আমাকে বলে, ভাইয়া ভাইয়া, নিপার জামাই নিপাকে ডিভোর্স দিচ্ছে, ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। ছোট ভাইয়ের মুখে কথাটা শুনে আমি কিছুটা অবাক হয়েছি, খুশি হয়েছি নাকি আফসোস করছি আমি বুঝতেও পারছিলাম না। ছোট ভাইয়ের মুখে কথাটা শুনে আমি কিছুটা অবাক হলাম, না খুশি হয়েছি নাকি আফসোস করছি আমি বুঝতেও পারলাম না। আমি কোন রিয়াকশন দিব? হতবাক হয়ে আমি জানতে চাইলাম ঘটনার মূল কারণ, কিন্তু ছোট ভাই কোনো উত্তর দিতে পারেনি। সে শুধু ছাড়াছাড়ির খবরটাই পেয়েছে। আমি রুম থেকে উঠে বের হতে যাচ্ছিলাম, তখন আমার বাবা বলে, যে মেয়েটার জন্য আজ তোর এই হাল হয়েছে, সে মেয়েটির জন্য তুই এখনও ছুটে যাচ্ছিস? আমার সম্মানের কথা একবারও ভাবলি না? আমার কোনো মূল্য নেই তোর কাছে? আমার কোনো মূল্য নেই তোর কাছে? মানুষ আমাকে বাজারে ছিছি করে যাচ্ছে, আমাদের কথা বাদ দে। অন্তত তোর লজ্জাবোধ হওয়া উচিত। অবিচার অপমান করার পরও তুই ছোট লোকই কেন করে যাচ্ছিস বাবা? সেদিন আব্বুর কথায় আমার পা আটকে যায়। আর যাইনি আমি। কার জন্য যাব? যে আমাকে রেখে অন্য একটা পুরুষের বিছানায় গেছে তার জন্য? তবে ছাড়াছাড়ির কারণটা আমার জানতে ইচ্ছা হচ্ছিল। বাবার কথায় সেটাও আর জানতে চাইলাম না। সোজা নিজের রুমে এসে পড়েছিলাম। যদি ঘটনা এইভাবেই শেষ হয়ে যেত তবে হয়তো ঠিক ছিল। ঘটনা যেন মাত্র শুরু হয়েছে। 23 দিনের মাথায় ঘটে এক দুরকল্পনা ঘটনা। সকাল ভোরে আচমকা আমার ঘুম ভেঙে যায়। বাইরে আলো পড়েছে বোঝা যাচ্ছে, কিন্তু বাড়ির সবাই ঘুম। আমার বুকের বাম পাশটায় চিনচিন ব্যথা উঠেছে। টেবিল থেকে পানির জগ নিয়ে আমি পানি খেতে চাই, কিন্তু জগে পানি না থাকায় জগে হাঁটা ধরি কলপারের দিকে। যখনই আমি দরজা খুলে বের হলাম, দেখতে পাই আমাদের উঠানে নিপা দাঁড়িয়ে আছে। আমি নিচের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। নিপার এই হাল কেন? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। শুধু কালো দাগ না, যেন কেউ কালি মেখে দিয়েছে। চেহারা শুকিয়ে পুরো শুটকি হয়ে গিয়েছে। গালের মাংস ঢুকে গিয়ে হাড্ডি সব ভাসা ভাসা হয়ে গেছে। শুধু তাই নয়, ওর হাত পা এত চেকুন হয়েছে যা কল্পনা করা যায় না। এ নিয়ে আমি নিপার 3টি রূপ দেখলাম। একটা প্রেমের সময়, একটা তার বিয়ের সময়, আর একটা এখন। এত রোগা কিভাবে হলো মেয়েটি? হাত থেকে আমার জগ পড়ে যায়। সেই জগের শব্দে হয়তো বা বাবার ঘুম ভেঙে গেছে। বাবা রুম থেকে বেরিয়ে এসে দাঁড়ায় আমার পাশে, কিন্তু সামনে নিপাকে দেখতে পেয়ে বেশ রেগে যায়। দরজার সামনে পড়ে থাকা লাঠি নিয়ে আমি কিছু বুঝে ওঠার আগেই বাবা নিপার গায়ে আঘাত করে। নিপা লাঠির বাড়ি খেয়েও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি ওর দিকেই তাকিয়েছিলাম। বাবা নিপাকে কড়া স্বরে বলে, আমার ছেলের জীবন নষ্ট করে তুই আবার কেন আসলি? তোর বিদেশি জামাই নিয়ে তুই খুশি ছিলি তো, আবার তোকে ছেড়ে দিল কেন? চরিত্রহীন মেয়ে, বের হও আমার বাড়ি থেকে। কথাটা বলে বাবা নিপার ঘাট ধরে ধাক্কাতে শুরু করে। আমি তাকিয়ে হতভম্ব হয়ে দেখছিলাম। বাবা নিপার ঘাট ধরে বাড়ি থেকে অনেক দূরে নিয়ে যায়, এরপর ছেড়ে চলে আসে। কিছুক্ষণ পর নিপার পরিবারও সেখানে এসেছিল। তারা নিপাকে মারধর করে নিয়ে যায় বাড়িতে। হয়তো ভাবছেন এটা অন্যায়, একটা রোগা অসহায় মেয়েকে এইভাবে তাড়িয়ে দেওয়া উচিত হয়নি ইত্যাদি। আমি আপনার উদ্দেশ্যে বলবো, আপনার ভালোবাসার মানুষ যদি একটা অন্য পুরুষের বিছানায় যায় আর তার সাথে কিছুদিন সংসার করে সতীত্ব দেয়, আপনি মেনে নেবেন? একটা মেয়ে যত কালো হোক, ওই মেয়ের সতীত্ব যদি প্রিয় মানুষ না পায়, তবে এটির চেয়ে বড় যন্ত্রণা পুরুষ মানুষের নেই।
বাড়িতে আমার দিন কেটে যায় আরও কদিন। 28 দিনের মাথায় খবর আসে নিপার চাচাতো ভাই মৃত্যুবরণ করেছে। এ সময় আমি জানতে পারি গত 28 দিনে কি হয়েছিল তার সাথে। যেহেতু আমরা মুসলিম, অবশ্যই একজনের জানাজায় যুক্ত হতে দ্বিধাবোধ করি না। আর সত্যি বলতে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে তখন আমার মাথায় কিছুই নেই। শুরুর দিন যে আমি ব্ল্যাক ম্যাজিক করেছিলাম সেটি এক প্রকার ভুলেই গিয়েছিলাম আমি। ওর চাচাতো ভাই আমাকে মারধর করলেও মৃত্যুতে জানাজায় না গেলে বেয়াদবি হবে, তাই আমার ছোট ভাই আর আমি বাইক নিয়ে জানাজায় যাই। জানাজা শেষ করে যখন শেষবার ওর চেহারা দেখি আমার মাথায় বাজ ভেঙে পড়ে। এত কুৎসিত চেহারা কারোর জীবনে হয়? এই ছেলেকে 28 দিন আগে আমি অনেক স্মার্ট দেখেছিলাম, গাল ভর্তি মাংস আর ফর্সা স্বাস্থ্যের মালিক, অথচ এখন তাকে 80 বছরের একজন বুড়োর মতো লাগছে। গালে মাংস নেই বললেই চলে। কঙ্কাল চিনেন? চিনেন তো? হ্যাঁ, পুরোপুরি কঙ্কালের মতো তার চেহারা। কালো হয়ে আছে পুরো চেহারা। চোখ দুটি এত ভিতরে ঢুকে গেছে যেন আঙ্গুল দিয়েও স্পর্শ করা কঠিন হবে। তার মধ্যে চোখের চারিপাশে কালো দাগ তো আছেই। ওর চেহারা দেখেই আমার মনে পড়ে ব্ল্যাক ম্যাজিকের কথা। তার মানে আমার ব্ল্যাক ম্যাজিক কাজ করছে। ওর মৃত্যু কি আমার জন্যই হয়েছে? ভয় পেয়ে যাই আমি। রাগের মাথায় কি না কি করেছি। এসব তো আমি চাইনি। না, আমি তো চেয়েছিলাম, কিন্তু এখন সহ্য করতে পারছি না কেন? আর সে কি আমার জন্যই মরেছে? সত্যি নাও হতে পারে। কোনোভাবে আমি সেখান থেকে বাহিরে আসি। জানাজা এলাকায় আরও অনেক মানুষ জড়ো হয়। সেখানে আমার এক বন্ধু আছে। ছোট ভাইকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি বন্ধু রিফাতকে নিয়ে বাজারে আসি। চায়ের আড্ডা দেওয়ার নাম করে জানতে চাই নিপাত চাচাতো ভাই কিভাবে মরেছে। তখন রিফাতের মুখে যা শুনলাম তাতে আমার দুনিয়া যেন ভো ভো করে ঘুরছে। রিফাত যেভাবে বলেছে আমি সেভাবেই বলছি। নিপার বিয়ে যেদিন হয়েছে, মানে তুই যেদিন জেলে গিয়েছিলি, সেদিন রাতে নিপার চাচাতো ভাই প্রচণ্ড বমি করে। রাতে তাকে হসপিটালে আনা হয়, কিন্তু লাভ হয়নি। কিছুক্ষণ পর পর বমি করেই যাচ্ছিল। ডাক্তার তাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে তখনকার মতো কেটে পড়েন। সেদিন রাতে বাড়িতে আসার পর রিফাত অস্বাভাবিক আচরণ শুরু করে। বারান্দায় গিয়ে নিজে নিজে কি যেন বলে যাচ্ছিল। ওর পরিবার কিছু জিজ্ঞেস করলে সে শুনেও না শোনার ভান করে, মানে কেমন একটা ঘরে ঢুকে গেছে। আবার পরদিন সকালে সে নিজের হাত নিজে কামড়াতে শুরু করেছিল। রক্তাক্ত অবস্থায় তাকে নেওয়া হয়েছিল হসপিটালে 2 দিন রেখে আবার যখন বাড়িতে নিয়ে আসে তখন আবার পাগলামি শুরু করে। কাকে যেন ডাকে সে, আবার বাতাসে তাকিয়ে চিৎকার দিয়ে বলে, কে আপনি? কেন আসেন? আমি কি ক্ষতি করেছি আপনার? এসব বলা ওর পরিবার বুঝে যায় সে জিন ভূতের কবলে পড়েছে। এতটুকু বলে রিফাত চায়ের কাপে চুমুক দেয়। আমি এক মনে ওর কথা শুনে যাচ্ছিলাম। রিফাত আবার বলতে শুরু করে, গ্রামের হুজুরকে নিয়ে আসা হয়েছিল। তিনি নিপাত চাচার বাসায় পা রাখার সাথে সাথে নিপাত চাচাতো ভাই জোর করে চিৎকার দিতে শুরু করে, আর ইচ্ছামতো ইমাম সাহেবকে গালাগালি করে যাচ্ছিল। যদি বোঝাতে যাই, ইমাম সাহেবের মা নিয়ে এসে গালাগাল করে। ইমাম সাহেব বাসার ভেতরে এসে কি করেছিল তা আমরা আর বলতে পারবো না, তবে ভেতরে আমরা নিপার চাচাতো ভাইয়ের প্রকাণ্ড চিৎকার শুনেছিলাম। কিছুক্ষণ সে ইমাম সাহেবকে গালি দিচ্ছিল, আবার কিছুক্ষণ যন্ত্রণায় চিৎকার দিচ্ছিল। প্রায় আধা ঘন্টা রুকায়ের কাজ শেষ করে ইমাম সাহেব বাসা থেকে বের হয়। নিপার চাচার উদ্দেশ্যে ইমাম সাহেব বলেন, আপনাদের ছেলেকে কেউ কালো জাদু করেছে। কে করেছে তা বলতে পারবো না, তবে খুবই মারাত্মক কালো জাদু করা হয়েছে। আপনারা ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যান। ইমাম সাহেবের কথা মতো নিপাত চাচা কবিরাজের খোঁজ লাগান। সেদিনে নিপাত চাচাতো ভাইয়ের পাগলামি অনেকটা বেড়ে যায়। একদিন তাদের বাড়িতে চিৎকার শুনে আমরা সবাই দৌড়ে যাই। গিয়ে দেখতে পাই একটা কবিরাজ সেখানে আছে। হঠাৎ নিপাত চাচা কবিরাজ নিয়ে এসেছে, তাই নিপাত চাচাতো ভাই চিৎকার দিচ্ছে। আমাদের সামনেই কবিরাজ কিছু গোলাপ জল নিপাত চাচাতো ভাইয়ের গায়ে ছিট। এরপর আগরবাতি জ্বালিয়ে তিনি কি যেন পড়তে থাকেন। এদিকে নিপাত চাচাতো ভাই বিছানায় ছটফট করছিল অনেকক্ষণ এভাবে কেটে যাবার পর নিপাত চাচাতো ভাই বমি করে দেয়। তখন একটি অলৌকিক দৃশ্য দেখতে পাই আমরা। নিপাত চাচাতো ভাইয়ের মুখ থেকে একটা ভাজাই ইঁদুর বের হয়। ভাজা বলতে তেলে একটা ইঁদুর ভাজা হলে যেমন হয় ঠিক তেমনি। এই দৃশ্য দেখে আমার বমি বের হয়ে যাচ্ছিল। ধীরে ধীরে মোট 2টো ভাজা ইঁদুর বের হয় ওর। তারপর সে শান্ত হয়ে যায়। এইটুকু বলে রিফাত একটু ব্রেক নেয়। আমি বুঝতে পারছিলাম ওর এখনো পেটে গড়গড় করছে। কিছুক্ষণ চুপ থেকে রিফাত আবার বলতে শুরু করে, সেদিন রাতে নিপাত চাচাতো ভাই ভালো হয়ে যায়। কবিরাজ তার টাকা নিয়ে চলে যায়। যাবার সময় বলে নিপাত চাচাতো ভাইকে কেউ বান মেরেছে। কে মেরেছে তা কবিরাজ পরদিন এসে বলবে। আপাতত রোগী সুস্থ। এইটুকু বলে তিনি চলে যান। আমরাও যে যার মতো চলে আসি, কিন্তু আমাদেরও জানতে ইচ্ছা হয় কে মেরেছিল বান। বিকেলে আমার মা ওদের বাড়ি থেকে আসে। আমি মাকে জিজ্ঞাসা করছিলাম কবিরাজ কিছু জানিয়েছে কিনা। মা আমার কথার উত্তর দেয় না। কবিরাজের ফোন নাকি সকাল থেকে বন্ধ। দুপুরে খবর পেয়েছে
কবিরাজের মেয়ে নাকি মারা গেছে, আর কবিরাজ কল দিয়ে বলেছে সে এই কাজ করতে চায় না। এইটুকু শুনে আমারও অনেক খারাপ লেগেছে। মাঝপথে কবিরাজ চলে গেল কেন? নিপার চাচাতো ভাইও যেহেতু অসুস্থ হয়ে গেছে, তাই এই ব্যাপারে কেউ আর বেশি গা নেয়নি। কিন্তু নিপার চাচাতো ভাই দিন দিন শুকাতে শুরু করে। গালের মাংস ভেতরে ঢুকতে থাকে, চোখও ভেতরে চলে যেতে থাকে, চোখের চারিপাশে কালো দাগ পড়ে, চুল উঠে যেতে থাকে। এর মধ্যে আবার নিপার স্বামী নিপাকে তালাক দেয়, নিপাকে বাড়িতে রেখে যায়। নিপার চেহারাও একই রকম ছিল, অর্থাৎ নিপার চাচাতো ভাইয়ের মতো চোখের নিচে কালো দাগ আর গালের মাংস ভিতরে ঢুকে গিয়েছিল। কিন্তু নিপার চেহারা না বদলালেও নিপার চাচাতো ভাইয়ের চেহারা প্রচুর কুৎসিত হতে থাকে। তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছিল, নিঃশ্বাস নিচ্ছিল যেন অনেক কষ্টে। একটা বৃদ্ধ মানুষের রূপে চলে যাচ্ছিল সে। নিপার চাচা অনেক ডাক্তার দেখায়, কিন্তু কোনো লাভ হয়নি। এই যন্ত্রণা পেতে পেতে আজ তার মৃত্যু হলো। রিফাতের মুখে সবটা শুনে আমি পুরোপুরি হতভম্ব হয়ে যাই। তখন এতটা অসহায় হয়ে গিয়েছিলাম যা মুখে বলার মতো না। চায়ের দোকানের বিল পরিশোধ করে সেদিন আমি বাড়িতে চলে আসি। আমার তো বুঝতে বাকি রয়নি যে এই সবটা আমার জন্যই হয়েছে। কিন্তু আমি তো এতটা ভয়ঙ্কর চাইনি যে নিপার সংসার হোক আবার ভেঙে যাক। এত কিছু আমার মনেও ছিল না। নিপা আমার কাছে ফিরে এসেছে ঠিক আছে, আমি মেনে নিতাম, তবে তার তো সতীত্ব হারিয়েছে। আর সে নিজের ইচ্ছেতে তো আসেনি, আমি তাকে কালো জাদু করে এনেছি। এখানে এখন সম্পূর্ণ দোষ আমাকে দিচ্ছি আমি। এত বড় ভুল আমি কিভাবে করলাম? আমার মনে হলো ব্যাপারটা আমার বাবাকে শেয়ার করব, কিন্তু বাবা এটি মানবে না আমি জানি। আর যাই হোক, আমার বাবা অন্যায়কে কখনো মূল্যায়ন করেনি। আমাকে মারধর তো করবেই, সাথে বাসা থেকেও বের করে দিবে। উপায়ন্তর না পেয়ে আমি বাড়িতে যাই, সেই কিতাবটা খুঁজতে থাকি। তবে এখানেও আমার মাত্র মনে পড়েছে ওই কিতাব সেদিন আমি রুমে রাখিনি। নিপাত যন্ত্রণা নিয়ে এসে কিতাবটা কোথায় রেখেছিলাম তা মনে নেই আমার। আম্মাকে জিজ্ঞেস করার পর আম্মা আমাকে কিতাবটা বের করে দিয়ে বলে, সেদিন হতাশ হয়ে বাড়ি এসেছিলি, বইটা মাটিতেই রেখে চলে গিয়েছিলি। হয়তো তোর কলেজের কোনো বই, তাই আমি আলমারিতে রেখে দিয়েছি। আম্মা বুঝতে পারেনি দেখে কিছুটা খুশি হই আমি। আম্মার থেকে কিতাবটা নিয়ে চলে আসি রুমের মধ্যে। দোকান থেকে 4টা মোমবাতি এনে আমি সেই শয়তানকে ডাকতে থাকি। বন্ধু যেভাবে দেখিয়েছিল ঠিক সেভাবেই 4টা মোমবাতি জ্বালাই। এরপর গান আফাক করে কিতাবটা পড়তে থাকি। বাংলায় লেখা থাকলেও উচ্চারণ অনেকটা আরবি শব্দের মতো। অনেকক্ষণ পাঠ করার পর আমি দেখতে পাই মোমবাতি নিভে গেছে। বুঝে যাই কাজ হয়েছে। আর যেহেতু রাত ছিল তাই পুরো রুম ছিল অন্ধকার। অন্ধকারের মধ্যেই কারো কণ্ঠস্বর আমার কানে এসে লাগে। কথোপকথন ছিল এরকম, বল তুই আমাকে ডেকেছিস কেন? হ্যাঁ, আপনি কি সে যাকে দিয়ে আমি ব্ল্যাক ম্যাজিক করিয়েছিলাম? হ্যাঁ, আমি সে। আমি চাই এই জাদু কেটে দিতে। নিপা তার শ্বশুরবাড়িতে ফিরে যাক, আর তার স্বামীও সব মেনে নিক। ঠিক আছে, তুই যেভাবে বলছিস সেভাবেই হবে, কিন্তু এর বিনিময়ে তুই কার জীবন দিতে চাস? এই লাইনটা শুনে আমার মাথায় বাজ ভেঙে পড়ে। অর্থাৎ আমাকে আরও একটা বলি দিতে হবে। একজনের মৃত্যুর বিবরণ শুনেই আমার গায়ে কাটা দিয়েছে, আরও কাউকে আমি কিভাবে এই যন্ত্রণা দিব? আমি থতমত খেয়ে বললাম, কারো জীবন দেওয়া ছাড়া আপনি কাজ করবেন না? তোর সব হুকুমেই আমাকে কারো না কারো প্রাণ উপহার দিতে হবে। আচ্ছা, যদি আমি কোনো পশু পাখির জীবন উপহার দেই, নিবেন? এটুকু বলার পর মোমবাতি আবার জ্বলে ওঠে। আমি অবাক হই অনেক। আমাকে উত্তর না দিয়ে সে চলে গেল কেন? কোথাও ভুল করিনি তো? প্রথমবার যখন করেছিলাম তখন তো এভাবে যায়নি। আমি কিতাব সামনে রেখে আবার পড়তে শুরু করি। তাকে আবার ডাকি। অনেকক্ষণ পর মোমবাতি নিভে যায়। আবার আমি শুনতে পাই, আমাকে ডেকেছিস কেন? আমাকে ডেকেছিস কেন? উত্তর না দিয়ে চলে গেলেন কেন? তুই আমাকে আমার উপহার দিতে না করেছিস, তাই আমি তোর উপর আক্রমণ করার আগে চলে গিয়েছি। ঠিক আছে, আমি একটা জীবন দিচ্ছি আপনাকে। এই গ্রামের সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ লোকটার জীবন নিয়ে নিন, যে অন্যকে অত্যাচার করে অনেক, মানে সবচেয়ে খারাপ ব্যক্তি যে আছে তার জীবন নিয়ে নিন। ঠিক আছে, তোর কাজ হয়ে যাবে। কথাগুলো কেমন অবাস্তব মনে হচ্ছে, তাই না? এসব যা ঘটেছে তার সবটাই সত্যি। কালো জাদুর ভয়াবহতা যে কতটা সেটা আমি জানি। হয়তো কেউ বিশ্বাস করবে, তবে এখানে অবিশ্বাসের কোনো যুক্তিও কেউ দিতে পারবে না। 1 মাস 4 দিনের মাথায় ঘটে আরও একটি ভয়ঙ্কর ঘটনা। আমার ছোট ভাইয়ের আচরণ খুব একটা ভালো দেখাচ্ছিল না। আমি খেয়াল করেছি আমার ছোট ভাই সেসব পাগলামি শুরু করেছে যা নিপার চাচাতো ভাই করত। সবটা নিজের চোখে দেখে আমার আর বুঝতে বাকি রইল না এসব কেন হচ্ছে। যেহেতু আমি ঢাকা কলেজে পড়ি, তাই এলাকায় ছোট ভাইয়ের ব্যাপারে
তেমন একটা খোঁজ খবর রাখিনি, কিন্তু ছোট ভাইয়ের ব্যবহার দেখে যখন খোঁজ লাগাই তখন জানতে পারি আমার ভাই এলাকায় রাজনৈতিক দলে আছে। নেতাদের সাথে থেকে থেকে অনেক অসহায় মানুষের ক্ষতি করেছে। ছোট ভাইয়ের কিছু বন্ধুবান্ধব থেকে এটাও জানতে পারি আমার ভাই স্কুলের অনেক মেয়ের সাথে জোরপূর্বক সহবাস করেছে। আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি আমার ছোট ভাই এত বাজে কাজের সাথে লিপ্ত ছিল, কিন্তু এই মুহূর্তে ওসব ভাববার সময় কোথায়? ভাই তো আমারই, বোঝানো যেত। হ্যাঁ, এখন তো আমি নিজেই ওর উপর ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছি। অবিশ্বাস্য তবে সত্য যে 1 মাস 7 দিনের মাথাতেই আমার ছোট ভাই মারা যায়। ছোট ভাইয়ের মৃত্যুর আগে আমি বহুবার সেই শয়তানকে ডেকেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। যে বন্ধু আমাকে ব্ল্যাক ম্যাজিক শিখিয়েছে তার কাছেও শেয়ার করেছিলাম। সে আমাকে জানায় শয়তানের কাজ শেষ না হওয়া অবধি সে আসবে না। আমি একের পর এক আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলো আমি কিভাবে যেন করে ফেলছিলাম তা আমি নিজেও টের পাচ্ছিলাম। ছোট ভাইও একই রকম মৃত্যুপ্রায়, চেহারা হয় কুৎসিত, নিপাত চাচাতো ভাইয়ের মতো পুরো। সব কিছু এখানেই শেষ হয়ে যেত। হয়তো এ অবধি এসে ঘটনার ইতি টেনে দিতাম, কিন্তু ইতি এখানেও হয়নি। আমি ভুল ঠিক করতে গিয়ে আবারও বারবার ভুল করে যাচ্ছিলাম। ছোট ভাইয়ের মৃত্যুর পর বলতে গেলে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। সেদিন জানাজা শেষ করে রাতের বাসেই আমি ঢাকায় চলে যাই। ভেবেছি চলে গেলে এই সমস্যা দূর হয়ে যাবে। গ্রামে আসাটাই আমার জন্য বোকামি হয়েছে। নিপাকে তো পাইনি, সাথে আরও 2টো মানুষের খুনি হলাম। এর মধ্যে একজন আবার আমার ছোট ভাই। তখন আমার মনের অবস্থা কেমন ছিল তা নিশ্চয়ই সবাই ধারণা করতে পারবেন। এক রাশ হতাশা নিয়ে রাতের বাসেই চলে যাই ঢাকাতে। গভীর রাতে উঠি নিজের বাসায়। যেহেতু ব্যাচেলার থাকি তাই অনেকক্ষণ নিচে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। রুমমেটের সখানে কল দেবার পর তারা এসে গেট খুলেছে। রুমে ঢুকে ওয়াশরুমে যাই। ভাবছিলাম সবকিছু, চোখের সামনে সবকিছু ভাসছে। কত বড় ভুল করে এসেছি। আসার সময় মা বাবার আর্তনাদ আমার বুক এখনো ছিদ্র করে দিচ্ছে। ছোট ভাই মরেছে আমার, মিলাদ বা আত্মার মাগফিরাত কামনার দোয়া হবে। সব ফেলে আমার চলে আসাটা তারা মানতে পারছিল না। এখন তাদেরকেও কিভাবে বোঝাই আমার জন্যই আমার ছোট ভাই মরল? জানি না মৃত্যুর পর আত্মারা কোথায় যায়। হয়তো আমার চলে আসাতে আমার ছোট ভাই খুশি হয়েছে। কেউ না জানুক, সে তো জানে তার প্রাণ কেন গেল। তবু পড়াশোনার দোহাই দিয়ে আমি চলে এলাম ঢাকা। 2 দিন কেটে যায় কোনোভাবে। এই 2 দিন কলেজে গিয়েছি চেহারা দেখাতে। পড়াশোনার কিছুই আমার খিল হতে যাচ্ছিল না। আমার চেয়ে হালকা ডিপ্রেশনে থাকা শত স্টুডেন্ট পড়ায় মন বসাতে পারে না। কারো অতীত, কারো ফ্যামিলি প্রবলেম, আবার কারো আর্থিক ঝামেলা। আমার মনে হচ্ছে সবার চেয়ে বড় ডিপ্রেশনে আমি আছি। নিজের ভাইয়ের খুনি, নিজের প্রেমিকা অন্যের বিছানায়, এই চাপ নিয়ে আর কত থাকা যায়। 2 দিন পর এলাকা থেকে কল আসে নিপার স্বামীরা নাকি নিপাকে নিয়ে যেতে এসেছে। এ নিয়ে তাদের ফ্যামিলিগত আলাপ হয়েছে। খবরটা পেয়ে আমার কান্না করা উচিত নাকি খুশি হওয়া উচিত তা বুঝতে পারছিলাম না। একটা বেঈমানকে আমি সাহায্য করেছি, আবার দেখা যায় তার খারাপ দিন আমি সৃষ্টি করেছি। এদিকে বেঈমানির জন্য নিজের ভাইকে কোরবান দিয়েছি। আমার খুশি হওয়া উচিত নাকি কান্না করা? 2 নৌকায় পা না দিয়েও সুখ কষ্টের মাঝে আটকে যাই। না, আমি আরো অনেক কিছুর মধ্যেই আটকাই। নিপার সংবাদ শুনে ছাদে বসে একটানা সিগারেট খাচ্ছিলাম। আকাশের দিকে 2 চোখ পিছিয়ে দিয়েছি। তারা দেখলে নাকি মানুষের মন হালকা হয়, কিন্তু আমি মেঘলা আকাশে তারাই দেখতে পাচ্ছিলাম না। শুধুমাত্র মেঘের আড়াল থেকে 4টা উঁকি দেয় একবার, আবার কিছুক্ষণ মেঘের খসা মাজা থেকে লুকিয়ে যায়। এভাবে আকাশ নিয়ে ভাবনায় আমার দীর্ঘ সময় কাটে থাকা অবস্থায় আচমকা একটা গরম বাতাস গায়ে লাগে। আমি ঘর থেকে বেরিয়ে এসে আশেপাশে তাকাই। সোজাভাবে যদি বলি, মেঘ দেখে আমি বৃষ্টির অপেক্ষায় ছিলাম। খারাপ সময় বৃষ্টিতে ভিজতে দেখি অনেক মানুষকে। কেন ভেজে? হয়তো হালকা হতে, আর নয়তো বৃষ্টির পানিতে নিজেকে পবিত্র করার চেষ্টায়। এতক্ষণ জুড়ে শুধু শীতল বাতাসই বইছিল। এই শীতল বাতাসের গরম ছোঁয়া অস্বাভাবিক নয়, কিন্তু আমি যা পেয়েছি সেটি স্বাভাবিকও নয়। একদম আগুনের তাপের মতো গরম লেগেছে। কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে আবার আকাশের দিকে মনোযোগ বসাতে যাব। ঠিক তখনই পেছনে কিছু নড়ার শব্দ পাই আমি। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি আমার থেকে কিছুটা দূরে একটা লোক দাঁড়িয়ে আছে। অস্পষ্ট। চিনেন? হ্যাঁ, অনেকটা অস্পষ্ট দেখতে। ছাদে আলাদা কোনো আলোর ব্যবস্থা নেই। ফোনের লাইট অন করে আমি সামনে তাকিয়ে দেখি কেউ নেই। অন্ধকারে মনের ভুলে অনেকে হাতি ঘোড়াও দেখে। আমার কাছেও তেমনই মনে হলো, হয়তো ভুল দেখেছি। ফ্ল্যাশ লাইট অফ করতেই আমার শরীরটা লোহার মতো শক্ত হয়ে যায়। হ্যাঁ, লোহার মতো বলতে লোহার মতোই। আমি টের পাচ্ছিলাম দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গেছে। আমি বসা থেকে লম্বা হয়ে ছাদে শুয়ে পড়ি। এ সময় আমার কেমন লাগছে আমি বলি। যখন একটা মানুষের অনেক বেশি জ্বর হয় আর সে শুয়ে থেকে সোজা হয়,
বুক থেকে কি যেন বেরিয়ে আসবে, আমার সারা শরীর ঘেমে একাকার হয়ে থাকে। আমার কাছে ঠিক তেমনটাই লাগছিল। শরীর নাড়াতে পারছিলাম না, মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না, গা থেকে ঘাম টলটল করে বের হচ্ছে। গায়ের রগগুলিও হয়তো তখন দাঁড়িয়ে গিয়েছিল। আমি আমার সারা দেহ টান টান করে অনুভব করতে পারছিলাম মৃত্যুর আগে একটা মানুষ যেমন ছটফট করে তেমনটা হয়েছিল আমার। তখন আমার কানে কেউ ফিস ফিস করে বলে, আমার আরও একটি জীবন চাই, আমাকে জীবন উপহার দে। চোখ যখন খুলেছি তখন রোদে আমার গা পড়ে যাচ্ছিল। আমি যে ছাদে সেটি বুঝতে একটু সময় লেগেছে। পিঠের নিচে ভেজা ভেজা লাগলো। শোয়া থেকে উঠে দেখি ছাদে জমে থাকা পানির উপরে আমি শুয়ে পড়েছিলাম। সাইড থেকে হাতিয়ে ফোনটা নিয়েছি। সময় দেখি সকাল 8টা বাজে। রাতে বৃষ্টিও হয়নি, তাই হয়তো ঘুমটাও ভাঙে। এসব যখন ভাবছিলাম তখন আমার মনেও নেই যে রাতে কি হয়েছিল আমার সাথে। আমি বসা থেকে উঠতে গিয়ে হাঁটুতে একটা টান খাই। সারা রাত সোজা ছিল, তাই ওইভাবেই ভালো অনুভব করেছি। বাঁকা করতেই টান খায়, আর তখন আমার মনে পড়ে রাতের কথা। ধীরে ধীরে সবটা মনে পড়ে। কানে কানে সে বলেছিল তার আরও একটা জীবন লাগবে। হ্যাঁ, আপনাদের মতো ব্যাপারটা আমিও স্বপ্ন ভেবেছি, কারণ আমি তো সেই শয়তানকে ডাকিনি, আর কিতাবও রেখে এসেছি বাড়িতে। তাকে না ডাকলে তো সে আসবে না। তার মানে সত্যিই এটা স্বপ্ন ছিল। স্বপ্ন ভেবে আমি ছাদ থেকে নেমে চলে আসি রুমমেট যারা আছে তাদের কেউ কেউ ফ্রেশ হচ্ছে, কেউ রান্না করছে, আবার কেউ রুমে ফোন চালাচ্ছে। এখানে সবাই আমার ক্লাসমেট না। কেউ দোকানে চাকরি করে, কেউ রাস্তায় হকারের দোকান দেয়, আবার কেউ আমার ক্লাসমেট। আমি আমার ব্যাগের কাছে এসে গায়ের গেঞ্জিটা খুলি। ভিজে গেছে অনেকটা। ওয়াশরুমে যে আছে সে বের হলে আমি গোসল করব, তাই গায়ের গেঞ্জি খুলে ব্যাগ থেকে গামছা আর লুঙ্গি বের করতে চেন খুলি। আর তখন যা দেখি তা হয়তো অনেকে বিশ্বাস করবে, আবার অনেকে করবে না। ব্যাগ খোলার পর যা দেখেছি সেটা হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমার সাথে ঘটেছে। আমি বুঝি এই কালো জগৎকে। ব্যাগ খোলার পর অবিশ্বাস্যভাবে আমার ব্যাগে আমি সেই কিতাবটা পাই। মাথাটা ঝিম ধরে যায়। সাথে সাথে কোনো এক অজানা মায়া আমাকে টানছিল। তখন কিতাবটার দিকে তাকিয়ে এক প্রকার হিপনোটাইজ হচ্ছিলাম আমি। কয়েক মুহূর্ত বাদে ওয়াশরুমের দরজা খোলার শব্দে আমার ঘোর ভাঙে। আমি চমকে উঠি সেখানেই। আমাকে চমকে যেতে দেখে রুমমেটের সবাই আমার দিকে তাকিয়ে থাকে। ওদের কিছু বুঝতে না দিয়ে আমি তাড়াহুড়ো করে ব্যাগের চেন আটকাই। এরপর লুঙ্গি গামছা নিয়ে চলে যাই ওয়াশরুমে। সেদিন সারাটা সময় আমি এরকম ছোটোখাটো অস্বাভাবিক অনুভব করেছি। মানে আমার সাথে কেউ আছে, দূর থেকে কেউ আমার দিকে তাকাচ্ছে, আমাকে কেউ লুকিয়ে লুকিয়ে দেখছে, এরকম বিভিন্ন ছোট ছোট আতঙ্কের মাঝে ছিলাম। যদিও আমি কাউকে দেখতে পাইনি, কিন্তু আমার মনে সারা দিন এসবই ছিল। কলেজ শেষে বাসায় আমি অতি দ্রুত চলে আসি। সেদিন রুমমেটের কেউ আসেনি এখনো। ব্যাগে কিতাবটা এখনো আছে। আমার সাহস হচ্ছে না কিতাবটা স্পর্শ করার। কিতাবটার উপর একটা ভয় সৃষ্টি হয়। বাড়িতে কল দিয়ে মা বাবার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম। ততক্ষণে রুমমেটের সবাই এসে যায়। রাত 10টার থেকেই আমি ঘুমানোর প্রস্তুতি নিয়েছি। কাল থেকে স্বাভাবিক হয়ে যাব এমন একটি আশা ছিল, কিন্তু অর্ধ ঘুমন্ত অবস্থায় আমি বিছানাতেই বমি শুরু করি। আচমকা বমি হয়, আমার ঘুম ভাঙে। রুমের সবাই লাইট জ্বালিয়ে দেখে আমি রক্ত বমি করে যাচ্ছিলাম। কুফরি কতটা ভয়ানক আমি টের পাচ্ছিলাম। যাদের কুফরি করেছে তারাও ক্ষতিগ্রস্ত, আর আমি তো হচ্ছি। হয়তো নিয়ম পুরোপুরি জানি না বলে আমার ক্ষতি হচ্ছে। আমার রক্ত বমি দেখে রুমমেটের সবাই আমাকে হসপিটালে নিয়ে যায়। কুফরি কতটা ভয়ানক আমি টের পাচ্ছিলাম তখনও। যাদের কুফরি করেছি তারাও ক্ষতিগ্রস্ত, আর আমি ক্ষতিগ্রস্ত তো হচ্ছেই। হয়তো নিয়ম পুরোপুরি জানি না, তাই আমার এরকম ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার রক্তবমি দেখে রুমমেটের সবাই আমাকে হসপিটালে নিয়ে যায়। এই জগৎটাকে আমরা যেমন দেখি আসলেই কি তেমন? চোখের সামনে দেখতে পাই গাছগাছালি, নদী, নালা, বসত বাড়ি। দিনের শুরুটা সূর্যের আলোয় উপলব্ধি করি, আর অন্ধকার নেমে এলে ঘুমের শহরে হারাই। মাঝের সময়টাতে ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত। কারো পড়াশোনা আর কারো পেটের জন্য যুদ্ধ। আসলেই কি এমন? এর বাহিরে কিছুই নেই? হয়তো বললে ভুল হবে। এর বাহিরে অনেক কিছুই আছে। অনেক কিছু আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। আমরা তাদের খালি চোখে দেখি না ঠিকই, কিন্তু তারা আমাদের দেখে। আমাদের নিত্যদিনের সঙ্গী তারা ঠিকই হচ্ছে, কারো উপকারে আবার কারো অপকার। আমি রাফি হয়তো সেই অপকারের লিস্টে পড়ে গিয়েছিলাম। একটা মানুষকে পাবার জন্য দুটো মানুষকে খুন করেছি, তবু সেই একটা মানুষকে পাইনি। পাওয়া না পাওয়ার মধ্যে নিজেকেও এখন হারাচ্ছি। গত 3 দিন ধরে আমি হসপিটালের বেডে শুয়ে আছি। আমার চিকিৎসা চলছে ঠিকই, কিন্তু আমি জানি ডাক্তাররা ভুল রোগের চিকিৎসা চালাচ্ছে। ওনাদের ভাষ্যমতে আমার মাথায় ডিপ্রেশন অনেক, প্রেশারে মাত্রাধিক ভাবনা করেছি, তাই মস্তিষ্কে চাপ পড়েছে, যার কারণে আমার শরীর দিনের পর দিন দুর্বল হয়েছে। কি অদ্ভুত ব্যাখ্যা! আমার দেখাতে সবটা অলৌকিক কিছু, কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যায়
আমি একটা পাগল। হয়তো পৃথিবীতে যাদের আমরা পাগল বলি তাদের মধ্যে 40% মানুষ পাগল নয়, ওরা সুস্থ, কিন্তু সোসাইটি আর বিজ্ঞানের ব্যাখ্যায় তারা পাগল। যেমন এখন আমাকে পদবি দিচ্ছে। আমার রুমমেটের মধ্যে একজন আমার এলাকার, তার সুবাদেই আমি রুমটা পেয়েছি। বাড়ি থেকে বাবা টাকা পাঠাচ্ছেন, আর এলাকার ছেলেটা আমার চিকিৎসা চালাচ্ছে। গতকাল রাতে আমি ডাক্তারের সাথে হামিদের কথা শুনেছি। ডাক্তার হামিদকে বলছিল, আপনার রোগীকে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান, ওনার মাথায় সমস্যা আছে, যে কোনো সময় মানসিক ভারসাম্য হারাতে পারে। আমি চাই না আপনার বন্ধু পাগল হয়ে যাক। ডাক্তারের কথাটা আমি তাদের অগোচরে শুনেছিলাম। আমাকে ঘুমন্ত ভেবে তারা আলোচনা করেছিল। বুঝে যাই আমাকে তারা পাগল ভাবছে। আজকে হয়তো আমাকে ছেড়ে দিবে, এরপর কোনো পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাবে। পাগলের ডাক্তারও আমাকে বিজ্ঞানের ব্যাখ্যায় পাগল পদবি দিয়ে দিবে। অনেকে হয়তো বলবে রাফি পাগল, কিন্তু রিয়াজ ভাই ওই সময় এসব নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা ছিল না। আমার শুধু ওই ব্যাপারটা মাথায় গজগজ করছিল। আমার আদেশ ছাড়া শয়তান কেন এলো, আর জীবন চাচ্ছে কেন? বিকাল হতেই বন্ধু হামিদ আমাকে বাসায় নিয়ে আসে। বাটা শোরুমে চাকরি করে, তাই সময় বেশি একটা পায় না। বের হবার সময় হামিদ বলে, তোর বাবার সাথে আমার কথা হয়েছে, তোকে কয়েকজন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু আমার ছুটি হবে না কাল। আগামী শুক্রবার মার্কেট অফ আছে, শুক্রবারে তোকে নিয়ে যাব, আপাতত রেস্ট কর। আর কদিন কলেজে যাবার দরকার নেই। এক গাদা শাসক বাক্য ছুঁড়ে হামিদ চলে। আমি ওর কথা শুনে বুঝে যাই সে কোন ডাক্তারের কথা বলছে। তার মানে আমার বাবাও জানেন ব্যাপারটা। বাবা যেহেতু জানে, তার মানে মাও এতক্ষণ জেনে গেছে আমি পাগল। কদিকের ভাবনা ভাববো আমি। একদিকে প্রেমিকা হারাবার যন্ত্রণা, অন্যদিকে আমি খুনি, আবার এদিকে পড়াশোনার চাপ, আর একদিকে আমি পাগল। নিজেকে নিজে চিনতেও হয়তো ভুল করে যাচ্ছি বারবার। নিজের অস্তিত্বকে এক প্রকার হারাতে বসেছি। এই সময়টাতেও আমি কিছু রুকাইয়ার গল্প করছিলাম। সারা বিকেল রুমে একা। আবার সিদ্ধান্ত নিয়েছিলাম জিনটাকে হাজির করার। বাসায় কেউ নেই, নিজে একটু হেঁটে বাসার নিচে আসি। 4টা মোমবাতি নিয়ে আবার রুমে যাই। ব্যাগ খুলে দেখি কিতাবটা এখনও ওইভাবেই রয়েছে। আরেকবারের মতো সব ঠিক করে আমি নিজেকে প্রস্তুত। এরপর কিতাব পড়তে শুরু করায় দেখতে পাই মোমবাতি নিভে গেছে। আমি চুপ হয়ে তার কণ্ঠস্বরের অপেক্ষায় ছিলাম। তখন সে আমাকে বলে, তুই আমাকে ডেকেছিস কেন? হ্যাঁ ডেকেছি, কিন্তু আপনার সাথে আমার কিছু কথা আছে, আমার কিছু প্রশ্ন জানতে হবে। বল, কি প্রশ্ন? আমার সাথে যা কিছু হচ্ছে সব কি আপনি করছেন, নাকি আমি সত্যি পাগল হয়ে গেছি? ওসব আমি করেছি। আমি ক্ষুধার্ত, আমার কারো জীবন লাগবে। আপনি ক্ষুধার্ত হলে আমি কেন আপনাকে জীবন দিব? আপনার শক্তি আছে, যাকে ইচ্ছা তাকে মারুন, ওটা সম্পূর্ণ আপনার খুশি। আমার কাছে কেন যাচ্ছেন? তোর অনুমতি ছাড়া আমি কারো প্রাণ নিতে পারি না। আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমার অনুমতি লাগবে কেন? আমি প্রাণ দেওয়ার কে? তোর অনুমতি নিয়ে যদি কারো প্রাণ আনি, এতে আমার পাপ হবে না। যা হবে তোর হবে। আমি আমার জীবনে কোনো পাপ করিনি, আমাকে দিয়ে করিয়েছে সবাই। আল্লাহ, এ কি বিপদে পড়লাম! মানুষ হত্যা করছেন আপনি, আর বলছেন আপনি পাপ করেন না? হ্যাঁ, কারণ ওই হত্যা তুই করিয়েছিস আমাকে দিয়ে, আমি করিনি। সব মানলাম, আমার উপকার করতে গিয়ে আপনি কারো প্রাণ নিয়েছেন বিনিময়ে, কিন্তু এখন তো আমি কোনো কাজ করছি না। এখন প্রাণ চাচ্ছেন কেন? তোর সাথে থাকার বিনিময়ে আমি প্রাণ চাচ্ছি। তুই কি জানিস না মালিক তার দাসকে পরিচালনা করে? তুই আমাকে ক্ষুধার্ত রাখতে পারবি না। কিন্তু আমি তো আপনাকে চাই না। আপনি চলে যান, আপনি চলে যান এখান থেকে। মোমবাতিগুলো নিজে থেকেই জ্বলে উঠল। আমি ধরে নিয়েছি এবার আর সমস্যা নেই কোনো। শয়তান চলে গেছে। উঠতে যাব, তখনই মোমবাতি আবার নিভে যায়। এদিকে সুইচ হাতের নাগালে থাকায় আমি ওঠার গতিতে বাতির সুইচ দিয়ে ফেলেছিলাম। বাতিও জ্বলে ওঠে, মোমবাতিও নিভে যায়। তখন আমি লাইটের আলোতে দেখি একটা কালো কুচকুচে বিড়াল 4টা মোমবাতির ঠিক মাঝখানে বসে আছে। চোখের পলকটা ফেলার আগে বিড়ালটা এক লাফ দিয়ে বাতির দিকে উঠে যায়। এই পুরো দৃশ্যটা আমি 1 সেকেন্ডের মধ্যে দেখেছি। বিড়ালটা যখন শূন্যে লাফ দিয়ে বাতির দিকে উঠছিল, তখন একটা মানুষের মতো কালো কিছুকে আমি দেখেছি। ফ্লোরে তো বিড়াল ছিল, কিন্তু শূন্যে যে একটা কালো মানুষের রূপ নিয়েছে। এদিকে 1 সেকেন্ড পরে বাতিটা ফেটে আলো নিভে যায়। তারপর আর কিচ্ছু চোখে দেখিনি আমি। অন্ধকার কেউ আমার কালে কষে চড় মেরেছে। ব্যালেন্স ঠিক রাখতে পারিনি, আমি ফ্লোরে পড়ে যাই। হামাগুড়ি দিয়ে মোমবাতি খুঁজতে যাব, তার আগে আমার পিঠে ঘাড়ে কেউ একজন জোরে জোরে মেরে যাচ্ছিল। হাস্যকর লাগছে তাই না? যদি আমার স্থানে থাকতেন তাহলে বুঝতেন এটি হাসার জন্য উপযুক্ত বাক্য কিনা।
এই ঘটনা গ্রামে যারা থাকেন তারা সচরাচর দেখেছেন হয়তো। যারা এসব ব্যাপারে জানে তারা হাসবেন না, আর যারা এখন পর্যন্ত সবটা ভুয়া মনে করছেন আমি জানি তাদের ঠোঁটের কোণায় মৃদু হাসি রয়েছে। ব্ল্যাক ম্যাজিক কতটা ভয়াবহ তা ভিকটিম ব্যতীত অন্যরা মেনে নিতে পারে না সহজে। আজ থেকে ৩০ বছর আগে যাদের নাম করা হতো সেই নামগুলো আপনাদের মনে আছে? মানে আপনার দাদা দাদিদের নাম কিংবা তাদেরও মা বাবার নাম, চিকনা, গুলবাহার, বতী, কাল্লা, বন্দা ইত্যাদি নাম, যা এই যুগের মানুষ শুনলে হাসে। অথচ সেই যুগে এই নামগুলো ছিল জনপ্রিয়। মানুষ হাসত না এসব নামে। কেউ এই নামে চিঠি এসেছে শুনলেই অন্তর জুড়িয়ে যেত। এই নামে ডাকলে কারো কারো ভিতরে মুচো সৃষ্টি হতো। আর এই যুগে আপনারা হাসেন, নাচ দেখেও আপনারা হাসতেন। হাসেননি আমি জানি, একবার হলেও হেসেছেন। অথচ ওই সময় মানুষ ওই নাচের জন্য মরিয়া ছিল। টেলিভিশনের পর্দায় পুরো গ্রামের মানুষ একসাথে বসে তা উপভোগ করত। মাঝে মাঝে মুরব্বীদের নাচের মধ্যেও দেখবেন সেই পুরনো নাচের স্টেপ রয়েছে। যা কারো আবেগ ছিল তা নিয়ে এই যুগে আপনারা হাসেন। হাসেন না? হাসেন, কারণ আপনার সময়কালে এসব ছিল না। আপনি তা উপভোগ করেননি। আপনি বর্তমান সময়ে অভ্যস্ত, বর্তমান সময়ের নামকরণে অভ্যস্ত। এসব এজন্যই বললাম, আমার হাল শুনে যাদের হাসি পাচ্ছে তাদের জন্য। আমি এই সময় পার করছি, তাই আমার ভয় হচ্ছে। আর আপনি কোনোদিন এসবে জড়িত হননি, তাই আপনার হাসি পাচ্ছে। যাদের সাথে ঘটে শুধু তারাই জানে কতটা আঘাতপ্রাপ্ত করে এই কালো জাদু। রাতের কিছুই আর আমার মনে নেই। জ্ঞান হারাবার আগে কেউ একজন আমাকে ইচ্ছা মতো মেরেছে, আর এক একটা আঘাতে আমার শরীরের চামড়া যেন থেতলে যাচ্ছিল। সকালে ঘুম থেকে ওঠার পর মাথাটা প্রচুর ব্যথা করছিল। সামনে ছিল রুমের সব, আর জানতে পারি সবটা। হামিদ আমাকে রাতের ঘটনা তখন জানায়। আমি রাত ৮টায় বাসায় এসে দেখি সবাই রুমের বাহিরে দাঁড়িয়ে আছে। তাদের জিজ্ঞেস করায় তারা বলল, রাফি ভাই কেমন যেন অদ্ভুত আচরণ করছে। ওদের মুখে ব্যাপারটা শুনে আমি দরজা খুলি, দেখি তুই রুমের কর্নারে বসে আছিস আর ফ্লোরে কয়েকটা মোমবাতি পড়ে আছে। কিন্তু অসহ্য ব্যাপার ছিল গন্ধের মধ্যে। রুম থেকে একটা বিশ্রী পচা গন্ধ ভেসে আসছিল, যে আমার নাকে প্রবেশ করতেই আমারই বমি হয়ে যাচ্ছিল। রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট করে যখন কোনো কুকুর মারা যায়, সেই কুকুর পচে গেলে যেমন বিশ্রী গন্ধ বের হয়, ঠিক তার চেয়েও ২ গুণ গন্ধ আসছিল রুম থেকে। আমি ভেবেছি রুমের কোনো কোনায় হয়তো ইঁদুর মরে পড়ে আছে। তখন বুঝতে পারিনি আসলে হচ্ছিল কি। নাক চেপে ধরে তার কাছে আসতেই তুই লাফিয়ে আমার গলা চিপে ধরেছিস। আমি ভয়ে চিৎকার দেওয়ায় রুমের বাহির থেকে সবাই রুমে চলে আসে। সবাই মিলে চেষ্টা করেও তোর হাত থেকে আমাকে ছাড়াতে পারিনি। অনেক শক্তি ছিল তোর গায়ে। রাকিব ভাই উপায় না পেয়ে তোর মাথায় ঘুষি মেরে দেয়। ঘুষি খেয়ে ফ্লোরে পড়ে গিয়েছিলি তুই, কিন্তু তোর মুখে ছিল মুচকি হাসি, আর বিড় বিড় করে কি যেন বলতে শুরু করেছিস। মিলন ভাই তখনই তোর পা টেনে ধরে ওই রুমে ঢুকিয়ে নেয়। তারপর থেকে রুমে আটকে রেখে আমরা দরজা বন্ধ করে দিয়ে মাঝের রুমে ছিলাম আমরা সারা রাত। কারোর চোখেই ঘুম নেই। তোর গায়ে ভূত আছর করেছে এটি মোটামুটি নিশ্চিত হই সবাই। তোকে এই রুমে নিয়ে আসার পর ওই রুম থেকে গন্ধটা গায়েব হয়ে যায়। বুঝতে পারি তোর গা থেকে সেই দুর্গন্ধ আসছিল। সারা রাত আমরা একজোট হয়ে বসেছিলাম এই রুমে। তোর বিড় বিড় করে কী সব কথাবার্তা শুনছিলাম। পুরো রাত কেটে যাবার পর সকালে দরজা খুলি আর দেখি তুই ফ্লোরে শুয়ে আছিস। এরপর আমরা তোকে ধরাধরি করে বিছানায় উঠাই। হামিদের মুখে পুরো কথা শুনে আমার শরীর একেবারে ঠান্ডা হয়ে যায়। মস্তিষ্কে সেই শয়তানের কথাগুলো ঘুরঘুর করছে। আমি ভালোভাবেই বুঝতে পারছিলাম আমার সাথে আমি কোনো দুষ্টু জিন রেখে দিয়েছি। এই ব্ল্যাক ম্যাজিকের চক্করে পড়ে আমি নিজেকে শেষ করতে যাচ্ছি। হামিদকে কিছু না বলে আমি উঠে যেতে চাইলাম। তখন হামিদ আমাকে বলে, কোথায় যাচ্ছিস? আমি হামিদকে কিছু বলতে চাচ্ছিলাম না। সাথে আরও লোকজন আছে। এখন সবাই সত্যিটা জানলে সমস্যা হয়ে যাবে। উঠতে উঠতে হামিদকে ফ্রেশ হয়ে কলেজে যাব, আজ জরুরি ক্লাস আছে একটা। এতটুকু বলে আমি দরজা অবধি আসতেই হামিদ বলে, ঠিক আছে সাবধানে যা। আর তোর বাবাকে আমি কল করে বলেছি সব। উনি আসছেন, একজন হুজুরের কাছে নিয়ে যাবে। গ্রামে ডেকেছে তোকে। হামিদের কথা শুনে আমার ভিতরে তুমড়ে মুচড়ে যেতে থাকে। বাবা যদি এটি জানে তবে তো আমাকে নিশ্চিত সন্দেহ করবে, কারণ হিসাবটা এখন পুরোপুরি সবাই মিলাতে পারবে। আমি গ্রামে যাবার পরেই নিপার ওই হাল। তার চাচাতো ভাই আমাকে মেরেছে, তাই ওর মৃত্যু। এদিকে আমার ছোট ভাইয়ের মৃত্যু। সোজাভাবে বললে কালো জাদুর বিষয়টা অনেকে বুঝে যাবে, কিন্তু এখন আমার কথা বলাটাও ভুল হবে। রুমে অন্যান্য লোক রয়েছে, ওদের সামনে কিছু ক্লিয়ার করে বলা যাবে না। আর আমি যা ভাবছি তেমন যদি না হয়, মানে ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমিও হচ্ছি, অন্য কারণও ভাবতে পারে। অন্যজন কি ভাবলো তা আমার ভাবনাতে ভালোভাবে চেপে বসেছে। নিশ্চুপে সমাধান বের করতে করতে চলে যাই ওয়াশরুমে। ফ্রেশ হয়ে রওনা করি কলেজে। দুপুরে আমি চলে আসি হামিদের কাছে। দোকানে কাস্টমার নেই।
বসে বসেই ফোন চালাচ্ছে সে। আমাকে দেখে উঠে বসতেই আমি বলি, একটু কথা আছে তোর সাথে, পার্সোনাল, সাইডে আয়। আমার কথা শুনে হামিদ তার মালিকের থেকে 10 মিনিট সময় চেয়ে নেয়। এরপর দুজন মিলে চলে যাই মার্কেটের পেছনে থাকা একটি টং দোকানে। চায়ের আড্ডা দিয়ে দুজনে দুটো সিগারেট ধরাই। এরপর আমি হামিদকে শুরু থেকে এ অবধি সবটা বুঝিয়ে বলি। হামিদ আমার পুরো কথা শুনে থ হয়ে যায়। হবারই কথা, যে কেউ হবে, যেমন আপনারাও হচ্ছেন এতদিন ধরে। হামিদ আমাকে কি জবাব দিবে হয়তো ভেবে পাচ্ছিল না, তবে অনেকক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, তুই বাসায় চলে যা, আমার দোকানে দেরি হয়ে যাচ্ছে, আমি বাসায় এসে তারপর তোর সঙ্গে কথা বলবো। হামিদের কথায় আমিও উঠে যাই। হামিদ চলে যায় দোকানে, আর আমি যাই টিএসসির মোড়ে। বাসায় এখন একা গেলে সমস্যা হবে, সেই জিন আমাকে একা পেয়ে ভালোভাবেই ধরবে। এখানে সময় কাটিয়ে সন্ধ্যার আগে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। টিএসসির যে বটতলা আছে, সেখানে এর আগে আমি কতবার যে বসে সময় কাটিয়েছি, তখন অন্য কিছু অনুভব হয়নি। হবেই বা কিভাবে? এই মোড়ে আমি নিপাকে নিয়ে আসতাম বেশি। চায়ের দোকানগুলোয় ওর সাথে জমিয়ে আড্ডা দিতাম। বটতলায় বসে আমরা আমাদের ভবিষ্যৎ সাজাতাম। বিয়ে কিভাবে হবে, বাচ্চা কিভাবে নিব, ঘর কিভাবে সাজাবো, বাচ্চাদের নাম কি রাখবো ইত্যাদি। কথাগুলো বলতে বলতে কষ্টে ভিকটিম কান্না করছিল। যে বটতলা দেখলে নিপা স্মৃতিগুলো ভেসে ওঠার কথা, সেই বটতলা আজ কিছুটা ভয় ভয় লাগ। এই ভয় কিসের? নিপার শূন্যতার নাকি কালো জাদুর প্রভাব? হতে পারে দুটোই। নিপার বিয়ের দিন থেকেই তো ভাবনা করতে করতে অস্থির আমি। এখনো হচ্ছে, ভাবনা করেই সন্ধ্যা নামাবো। কয়েক ঘন্টা বসে থাকার পর আমার নজর আটকে যায় অস্বাভাবিক ঘটনায়। হয়তো ভাবছেন বটতলায় জিন দেখতে পেয়েছি। না, জিন না, নিপাকে দেখতে পাচ্ছিলাম। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম নিপা একা বসে আছে, চেহারা ফ্যাকাশে হয়ে আছে। আসার আগে যেমনটা দেখছিলাম একদম তেমন। রোগা পাতলা নিপাকে দেখে আমার ভেতরটা মুচড়ে ওঠে। নিপা কি আমার খোঁজে পালিয়ে ঢাকা এলো? মনমরা হয়েই বসে আছে। মেয়েটার উপরে আমার বড্ড অভিমান জমে আছে, সাথে প্রচণ্ড রাগ রয়েছে। কিন্তু চেহারা দেখতে পেয়ে যেন সব নিমেষেই ভুলে গেল। রাস্তায় এপার থেকে নেমে আমি দৌড়ে বটতলার দিকে যেতে থাকি। নিপা একবারেই আনমনস্ক হয়ে আছে। আমি ওর কাছে গিয়ে বলে উঠলাম, নিপা, তুমি এখানে? আমার কথা শুনে নিপা আমার দিকে মাথা তুলে তাকায়, কিন্তু চোখগুলো দেখে আমার পায়ের নিচের মাটি সরে গেছে। নিপার চেহারায় যেন কোনো চোখ নেই, কালো কুচকুচে হয়ে আছে সবটা। আমি চিৎকার দিতে যাব, তখনই কেউ আমার কাঁধে হাত রেখে বলে, আরে মামা, এমন করছেন কেন? তার ডাকে আমি লাফিয়ে উঠি। হাত থেকে চায়ের কাপটা পড়ে যায়। চায়ের দোকানদার আমার দিকে হতভম্ব চাহনিতে তাকিয়ে রয়েছে। আমি খেয়াল করে দেখলাম এখনো চায়ের দোকানে বসে আছি আমি। এতক্ষণ যা ছিল সবটা কল্পনা। হাত থেকে চায়ের কাপ ফেলে দিয়ে দোকানিকেও ভয় পাইয়ে দিয়েছি। দোকানি আমার দিকে তাকিয়ে আছে, আমিও দোকানের দিকে তাকিয়ে আছি। আমি কিছু একটা বলে এই টাকা থেকে বন্ধ করতে যাব, তখন দোকানি আমাকে বলে, মামাকে নেশা পানি খাইয়ে আইছেন নাকি? আপনারে তো এর আগে কখনো এমন দেখি নাই। বলে রাখা ভালো, দোকানদার আমাকে ভালো করেই চেনে। সব সময় এখানে আসা, আড্ডা দেওয়া, কলেজের বন্ধুরা মিলেও কম আসা হতো না। সেই সুবাদে এখানকার অনেক দোকানদারদের সাথে আমার সম্পর্ক ভালো। এদিকে দোকানি আমার সামনে এসে সরে আবার তার চেয়ারের দিকে যায়। অন্য কাস্টমারের জন্য চা বানাতে বানাতে তিনি বলেন, আপনার লগের জনটা কইছিল ভাবির বলে বিয়া হয়ে গেছে। কষ্ট পাইয়েন না ভাই, আর নিশাও কইরেন না। জীবনে এমন হকগোলের লগেই হয়, আমার লগেও হয়েছিল। কাহিনী শুনবেন? এতটুকু বলে দোকানি আমার সামনে আর এক কাপ চা নিয়ে আসে। বুঝলাম সে অন্য কাস্টমার না, আমার জন্যই বানিয়েছে। রীতিমতো আমাকে অবাক করে সে একটা সিগারেট নিজে ধরিয়ে আমার হাতে দেয়। আমি চা আর সিগারেট নিয়ে ওর কথা শুনছিলাম। সে তার জীবনের ঘটনা আমাকে বলতে থাকে। এদিকে সিগারেটটা টান দিতে দিতে ওর কথা থেকে মনোযোগ সরাই আমি। সে বুকে যাচ্ছে, আর আমি ভাবছি কিছুক্ষণ আগের ঘটনা। এত রিয়েলিস্টিক কল্পনাও সম্ভব? তবে কি এটি আসলেই কল্পনা ছিল, নাকি সেই জিন আমাকে দেখিয়েছে সবটা? দোকান থেকে চলে আসার সময় আমি দোকানিকে জিজ্ঞাসা করি ও সময় আমি কি করছিলাম। দোকানির ভাষ্যমতে আমার হাত পা কাঁপছিল। চায়ের কাপ হাতে রেখে আমি বলছিলাম, নিপা, তুমি এখানে? এইটুকু বলে আমি পোবার মতো ঘ্যা ঘ্যা করে কিছু বলে যাচ্ছিলাম। পরে দোকানির ডাকে আমি হুঁশে ফিরি। সম্পূর্ণ বিশ্লেষণ শুনে আমি পুরোপুরি হতবাক। এমনও হয়, রিয়াজ ভাই, আগেও বলেছিলাম, আমাদের আশেপাশে থাকা সব পাগল হয়তো পাগল না। কাউকে কালো জাদু করেও এমন বিভ্রান্তিমূলক আচরণ উপহার দেওয়া যায়। আর আমার আচরণ নিয়ে যদি বলি, তবে এটি তো আমি নিজেই নিজের কাঁধে বহন করলাম। হামিদের কল্পে টিএসসির মোড় ত্যাগ করে বাসায় চলে আসি। এসে দেখি হামিদ রুম ঝাড়ু দিচ্ছে, অন্যরা কেউ রান্না করছে।
আবার কেউ ফোন নিয়ে বিজি। কিন্তু আমাকে দেখে সবার চাহনি যেন বদলে গেল। রুমে এরা হয়তো আমাকে ভয় পাচ্ছে। গত রাতের ঘটনা তো ওদের সামনেই হলো। এদিকে হামিদ আমাকে বলে, বেলকনিতে গিয়ে বস, আমি ঝাড়ু দিয়ে আসছি। হামিদের কথা মতো আমি বেলকনিতে গিয়ে অপেক্ষা করতে থাকি। আমাকে বেলকনিতে অপেক্ষা করতে বলে হামিদ ঝাড়ু দিয়ে যাচ্ছে রুম। বেলকনিতে এসে একটা সিগারেট ধরাই। ততক্ষণে হামিদ এসে উপস্থিত হয়। আমার কাছে এসে সে একটা আয়নার হাতে ধরিয়ে দেয়। আমি আয়না নিয়ে ওর দিকে তাকাই। হামিদ তার নিজের ফোনের লাইট জ্বালিয়ে আমার মুখে ধরে, এরপর আয়নায় তাকাতে বলে। আমি আয়না তুলে তাকাতেই একটা বড়সড় ধাক্কা খেয়েছি। আমার চোখের চারিপাশে কালো হয়ে আছে, গাল ভেঙে অনেকটা ভিতরে চলে গেছে, আর চোখগুলো ভিতরে চলে যাচ্ছে। আয়না নামানোর পর হামিদ আমাকে বলে, যা যা বলেছিস আমাকে তার কাউকে বলার দরকার নেই। তোর চেহারা দেখে রুমের সবাই কতটা ভয় পেয়েছে দেখলি তো। রুমে আসার আগে ওদের সঙ্গে আমার এক পা তর্কাতর্কি হয়ে গেছে। ওরা চাচ্ছে তুই রুম ত্যাগ কর, আর নয়তো ওরা করবে। তোকে সবাই ভয় পাচ্ছে। হামিদের কথার জবাব আমি কি দেব তা জানা ছিল না। ঢাকা শহরে ব্যাচেলার থাকা ছেলে মেয়েগুলো জানে এটি কতটা পেইন দেয়। আমার নীরবতা কাটিয়ে হামিদ আবার বলে, তোর কথার উপর বিচার বিবেচনা করে বুঝলাম মূল নষ্ট হচ্ছে ওই কিতাবটা। গ্রামে ফেলে এলি, তাও তোর সাথে ঢাকায় চলে এসেছে। এর মানে তুই বুঝিস? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি অনেক কিছুই বুঝতে পেরেছি। যে তোকে ব্ল্যাক ম্যাজিকের লোভ দেখিয়ে কিতাবটা দিয়েছে, এই জিন নিশ্চয়ই তার কাছে ছিল। আমি এই বিষয়ে জানি কিছুটা। যেমন? খোলাসা করে বল। আফ্রিকান পাহাড়ি অঞ্চলের ব্যাপারে অনেকেরই ধারণা আছে। তারা ব্ল্যাক ম্যাজিকে প্রচুর বিশ্বাসী। শুধু তাই নয়, শহর থেকেও অনেক মানুষ সেই সব পাহাড়ি মানুষের শরণাপন্ন হয়। তারা শয়তানের মূল পূজারী বললেই চলে। 1843 সালে একটা ঘটনা ঘটেছিল। তোর ঘটনা শুনে আমি সেই ঘটনার অনেক মিল পাচ্ছি। একটা কিতাব যার মধ্যেই রয়েছে শয়তান। বিভিন্ন মন্ত্র লিখে তারা কিতাবটি তৈরি করে। এই কিতাবের উপরে কত মানুষের মাথা, ছাগলের মাথা ইত্যাদি কোরবানি দেয়। 6 বছরের বাচ্চাদেরও ছাড়ে না। জঙ্গল থেকে অনেক 6 বছরের বাচ্চার দেহ উদ্ধার করে প্রশাসনের লোক, কিন্তু বাচ্চাগুলো শুধু দেহটাই পাওয়া যায়, দেহে মাথাটা থাকে না। বলা হয় এই মাথাগুলো কেটে নিয়ে যায় ব্ল্যাক ম্যাজিক করা তান্ত্রিকেরা। এসব উৎসর্গ করে শয়তানকে খুশি করার জন্য তৈরি করে এমন অনেক কিতাব। এই কিতাব তৈরি কেন করা হতো? শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য। ধরে নে তুই আমার শত্রু, আমি তোকে ধ্বংস করার জন্য একটি কিতাব দিব। তুই শয়তানকে খুশি করার জন্য মানুষের প্রাণ নিয়ে দিবি, আর শয়তান বিনিময়ে তোকে ইচ্ছা পূরণের লোভ দেখাবে। যখন দেখবি তুই এটি আর নিতে পারছিস না, তখন শয়তান তোর উপর আক্রমণ করবে। উপায় একটাই, সেই শয়তানের দায়িত্ব অন্য একজনের কাঁধে তুলে দেওয়া। এরপর তুই মুক্ত। কিন্তু যে আমাকে কিতাবটা দিয়েছে তার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। সে আমাকে কেন ধ্বংস করতে চাইবে? সে তোকে ধ্বংস করার উদ্দেশ্যে কিতাবটা দেয়নি, নিজেকে বাঁচানোর জন্য দিয়েছে। তাকেও হয়তো কেউ এইভাবে কিতাবটা দিয়েছে, যার কারণে ফেঁসে গিয়েছিল সে। সুযোগ আর তোর দুর্বলতা পেয়ে এখন তোর ঘাড়ে শয়তানকে চাপিয়ে দিয়েছে। তুই তোর ইচ্ছা পূরণ করার কথা বলতেই সে তোর সঙ্গে যুক্ত হয়েছে। এই কিতাবের মালিক এখন তুই। তার মানে আমাকে অন্য কারো ঘাড়ে এই কিতাব চাপিয়ে দিতে হবে? তাহলে রেহাই পাবো আমি? আমার কাছে তো তেমনটাই মনে হয়। কিন্তু যে আমাকে দিয়েছে তার চেহারা তো আমার মতো কুৎসিত হয়নি, তাকে সুস্থ দেখাচ্ছিল। শোন, সে শয়তানের ইচ্ছা পূরণ করতো বলে শয়তান তাকে ক্ষতি করতো না। তুই এখন শয়তানের একটি জীবন উপহার দে, দেখবি তুইও সুস্থ। এটি সম্পূর্ণ আমার ধারণা থেকে বলছি। কিন্তু আমি কার ঘাড়ে চাপাবো এই কিতাব? তোকে একটা হুজুরের কাছে নিয়ে যাব। আমি আলোচনা করেছি হুজুরের সাথে। আগামীকাল শুক্রবার, আমার ছুটি আছে। সকালে ওনার বাড়ি যাব। হ্যাঁ, ঠিকই বলেছিস। একবার সুস্থ হই শুধু, এরপর আমার ঘাড়ে কিতাবটা চাপানোর শাস্তি তাকে পেতেই হবে। এলাকায় গিয়ে ওর দাঁত ভাঙা জবাব দিব আমি। ভাঙাভাঙি পরে হবে, আগে সুস্থ হ। কি ভেবেছেন গল্প শেষ? হুম, আগেও বলেছিলাম আমি একটা সমাধান করে আরেকটি ভুল করতে যাচ্ছিলাম। সমাধানের আশায় বুঝতেও পারিনি আরও একটি ভুল পদক্ষেপ নিতে চলেছি। ব্যালকনি থেকে সেই রুমটায় আর রাতে যাইনি। রুমমেটের আচরণ দেখে বুঝে যাই ওরা আমার সাথে থাকতে চায় না। রান্না শেষে হামিদ একটা প্লেটে করে আমার জন্য খাবার নিয়ে আসে। ব্যালকনিতে বসে আমি কোনোভাবে দুমুঠো খাই। ওখানে বসেই সিগারেট ধরিয়ে এই অভিশাপ নিয়ে ভাবছিলাম কতটা অসহায় ছিলাম। তা নিশ্চয়ই আপনি উপলব্ধি করতে পারছেন। রাত পার হয়, ভোরে হামিদের ডাকে আমার ঘুম ভাঙে। চেয়ারে বসে কখন ঘুমিয়েছিলাম তা মনে নেই। হামিদ দেখছিলাম পুরোপুরি প্রস্তুত। আমাকেও প্রস্তুত হতে বলে হামিদ একটা সিগারেট ধরায়। ততক্ষণে আমিও ফ্রেশ হয়ে আসি, আর দুজন মিলে রওনা করি কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। ওনাকে কবিরাজ না বলে হুজুর বলাটাই উত্তম হবে। কথাটা কেন বললাম জানতে পারবেন। হামিদ সহ রিকশায় করে 15 মিনিটের রাস্তা পার করি। ভোর সকাল 6টায়। শহরটাও তখন ঘুমন্ত। আশেপাশে কয়েকজন লোক ব্যতীত কিচ্ছু নেই।
কিন্তু এই অল্প সংখ্যক লোকদের ভিড়েও আমার প্রচুর হয়রান লাগছিল। রিক্সা চলছিল, এমন সময় রিক্সার সামনে একটি কুকুর এসে দাঁড়িয়ে যাচ্ছে। রিক্সা চালক কোনোভাবে কুকুরকে এড়িয়ে গেল। একই কুকুর আবার রিক্সার সামনে কোথা থেকে যেন চলে আসে। একটা সময় মানুষ আসতে শুরু করলো, রাস্তা পারাপার করছে, কিন্তু আমাদের সামনেই পথচারীরা পড়ে যাচ্ছে বারবার। রিক্সা থামাতে হচ্ছে কয়েকবার। আবার কিছু দূর যেতে না যেতে রিক্সার চাকা ফেটে যায়। রিক্সা চালক নেমে দেখে নতুন চাকায় হাওয়া নেই। তিনি ওই ভাড়া নিয়ে একটি রিক্সায় আমাদের তুলে দেন। এভাবে বিভিন্ন বাধা আসতেই লাগলো। মনে হচ্ছিল কোনো এক শক্তি আমাকে আটকে দিচ্ছে, যেতে দিচ্ছে না। আমার মন মানছে না। বারবার মনে হচ্ছিল হুজুরের কাছে যাব না। আবার ভাবছি না যাওয়ার তো কারণ নেই, তার মানে আমাকে সেই শয়তান আটকাচ্ছে। তবু আমরা পৌঁছে যাই গন্তব্যে। ঢাকার কোনো এক মসজিদের ইমাম তিনি। পরিচয় গোপন রাখতে বলা হয়েছে, তাই পরিচয় দিচ্ছি না। হামিদ হুজুরকে সালাম দিয়ে আমাকে পরিচয় করিয়ে দেন। তবে হামিদও যে খুব চেনা তার, সেটি ভুল। হয়তো আলাপ শুধু ফোনেই হয়েছে। আজই তাদের প্রথম দেখা। হুজুর মসজিদের সামনে আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। এরপর আমাদের নিয়ে চলে যান মসজিদের দ্বিতীয় তলায়। আমি দেখতে পাই হুজুরের থাকার জন্য দুটো রুম আছে। হয়তো ওখানে ওনারা থাকেন। আমি সহ ভিতরে যাবার পর হুজুর আমাদের চেয়ারে বসালেন। এরপর আমার সামনে আর একটা চেয়ার নিয়ে বসে আমাকে জিজ্ঞাসাবাদ করলেন কিছুক্ষণ। আমার পুরো কথা শুনে হুজুর বললেন, এবার তোমাদের আমি একটা বিষয় ক্লিয়ার করি। এই যুগে অনেকে ভুল করে এ নিয়ে। কারো স্বামী যদি চলে যায়, মানে সংসার থেকে মন উঠে যায়, তখন তারা মনে করে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আর স্বামীকে ফেরানোর জন্য যায় কোনো কবিরাজের কাছে। এটিও যে এক ধরনের ব্ল্যাক ম্যাজিক, তা বেশিরভাগ মানুষই জানে না। হুজুর আরও বললেন, একটা মানুষকে কুফরি করা যে পাপ, তা কাটানো আর একটা পাপ। তবে এখানে বিভিন্ন কথা আছে। কোনো কবিরাজের দ্বারা যদি তোমরা কাউকে ব্ল্যাক ম্যাজিক করো, তবে তোমার আর কবিরাজের দুজনেই পাপ হবে। আর যদি তা কাটানোর জন্য কোনো কবিরাজের কাছে যাও, তবে শুধু কবিরাজের পাপ হবে। যে কাটাতে যাবে তার কোনো পাপ হবে না। আমি জানি না কুফরি জেনেও অনেক মুসলিম হুজুর কেন এই ব্ল্যাক ম্যাজিক করে। এখানে ব্যাপারটা এমনও হতে পারে, গোনা জেনেও আমরা দিনে হাজারটা গোনা করি। ওনারাও তেমন, তাদের কাছে এটি স্বাভাবিক। হুজুরের কথার ফাঁকে হামিদ বলে ওঠে, হুজুর এসব আমাদেরকে কেন বলছেন? আমার মনে হচ্ছে না আপনার ওই টপিকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে। হামিদের প্রতি উত্তরে হুজুর আবার বললেন, আছে আছে, সম্পর্ক আছে। পুরো কথা শোনো, ক্লিয়ার হয়ে যাবে। কাউকে কুফরি করা এক, কুফরি কাটা আরেক। রাস্তায় কাউকে জিনে আছর করা এক, আবার মানুষকে জিনের ভালো লেগে যাওয়া আরেক। ঘর থেকে কোনো স্বামী নিজ ইচ্ছায় বের হয়ে যাওয়া এক, তাকে কুফরি করেছে মনে করে আবার কুফরি করে ফিরিয়ে আনা আরেক। শয়তানকে ঠাঁই দেওয়া এক, আর শয়তান নিজে এসে ঠাঁই নেওয়া আরেক। এই পুরো সার্কেলকে মানুষ ব্ল্যাক ম্যাজিক বলে চালিয়ে দেয়। পুরো সার্কেলে থাকা সমস্যাগুলোর বিভিন্ন তরিকা রয়েছে। এক এক রোগের চিকিৎসা এক এক রকম। আমরা অনেকে ঠকে যাই কবিরাজের কাছে, কিন্তু ঠকে যাবার আগে ভাবি না কেন আমরা ঠকেছি। কবিরাজ তো নাম করাই ছিল, তার মানে কোন চিকিৎসা করা উচিত আমরা তা বুঝি না। শুধু এইটুকুই বুঝি, ভালো কোনো কবিরাজ। তোমরাও এখানে এই ভুলটাই করেছো। বিপদ থেকে রক্ষা হতে এসে আরও বিপদে পড়েছো। তোমাদের কেস হচ্ছে জিন নিজে এসে ঠাঁই নিয়েছে। রাফি ভাই চাইলেও সে যাচ্ছে না, অর্থাৎ এই জিনকে বন্দি কর। কিন্তু ওই যে আমল ভিন্ন হয়, সব জিনকে একই সারি বা একই উচ্চারণে বন্দি করা সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। আমি সেই জিনদের তালাই যারা গাছে থাকে, একটা পথিকের গায়ে আছর করেছে, বা মাঝরাতে তাদের খপ্পরে পড়ার পর আছর করেছে। আবার অনেক মেয়েকে জিনের ভালো লেগে যায়, সেটিও ঠিক করতে পারি। তোমাদের যে কেস, এটি হচ্ছে শক্তিশালী এক শয়তানকে তোমরা ডেকেছ। তোমরা বলতে রাফি, তুমি ডেকেছ। ডাকার পরেই সে এসেছে, কিন্তু তোমার ইচ্ছায় এলেও সে যাবে নিজের ইচ্ছায়। এখানে তোমার কোনো শক্তি নেই তাকে তাড়ানোর। আর সে তখনই যাবে যখন তোমার প্রাণ যাবে। নিজের প্রাণ বাঁচাতে অন্যের প্রাণ কতদিন উৎসর্গ করবে? একটা সময় হতাশ হয়ে নিজেই ফেসে যাবে। হুজুরের ব্যাখ্যা শুনে পুরোপুরি আমার ঘিলুতে না ঢুকলেও কিছুটা বুঝতে পারলাম। অর্থাৎ কথাটা এমন, জ্বর হলে জ্বরের ওষুধ নিতে হবে, ব্যথার না। হামিদ হুজুরকে আবার বলে, তো হুজুর আমাদের এখন করণীয় কি? হামিদের কথায় হুজুর টেকনাফের কোনো একটা জায়গার ঠিকানা দিয়ে হামিদকে বললেন, এক হিন্দু কবিরাজ আছেন। তোমার দেহে থাকা জিনকে ওই বইয়ের মাধ্যমে শক্তিশালী বানিয়েছে একটা হিন্দু কবিরাজ। এই বইটি তৈরির পেছনে 4টা মৃত ব্যক্তির মাথা, 2টা বাচ্চা ছেলের হাতের আঙ্গুল আর বৃদ্ধ কোনো ব্যক্তির মাথার চুল ব্যবহার করা হয়েছে। সাথে রয়েছে ভিন্ন তন্ত্রমন্ত্র। কুফরি করে এটি করা হয়েছে। এই যুগে মানুষের ফোনকেও ব্ল্যাক ম্যাজিক করা হয়। হাতের ব্যাগ, বাসার পাউডার, ক্রিম, তেল ইত্যাদিকেও
ব্ল্যাক ম্যাজিক করা হয়। ব্যক্তির ব্যবহৃত জিনিসকে কালো জাদু করার প্রভাব সরাসরি ব্যক্তির উপর পড়ে। একইভাবে এই বইটিতেও কালো জাদু করা হয়েছে, যা সরাসরি বইয়ের বর্তমান মালিকের উপরে পড়বে। এই বইয়ের নির্দিষ্ট কোনো পরিচালক নেই, এটির পরিচালক শয়তান নিজেই। শুধু মালিক নামের মানুষগুলো এর শিকার হয়। আমি চাইলেই এখন এই বই নষ্ট করতে পারি, কিন্তু এতে আমার বড়সড় কুফরি করে পাপ কামাতে হবে, যা আমি জীবনেও করব না। তাই কুফরি যারা করে তাদের কাছেই যেতে হবে। এজন্য তোমাদের এই মুহূর্তে সেই হিন্দু কবিরাজের কাছে যাওয়া উচিত, যিনি এই বই নষ্ট করতে পারবে। হুজুরের কথা শুনে হামিদ আবার বলে, হুজুর আর একটা কথা বলেছে, আমরা আপনার কাছে এসে কোন ভুল করলাম, আর এতে আমাদের কিসের বিপদ হবে? হামিদের প্রতি উত্তরে হুজুর ফের বললেন, আমার কাছে আসায় সেই শয়তান প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছে। রাফিকে যদি আমি বলি তবে তুমি নিশ্চয়ই এটি উপলব্ধি করছো। আমার কাছে আসার সময় তোমাকে বাধা দিয়েছে, আমার এখানে না আসার জন্য রাস্তায় অনেক রকম বাধা সৃষ্টি করেছে। হুজুরের কথার সাথে আমি সঙ্গে সঙ্গে সহমত জানাই। হুজুর আবার বললেন, মসজিদের সামনে এসে যখন নেমেছিলে তখন তোমাদের পিছনে আমি একটা কুকুর দেখতে পাই। যখন তোমরা আমার দিকে অগ্রসর হচ্ছিলে তখন সেই কুকুর মানুষের মতো দক্ষিণের নারকেলের গাছে উঠে যায়। অর্ধেক গাছে ওঠার পর ওটা আর কুকুর থাকে, একটা কালো কুচকুচে মানুষের বেশ ধরে এগিয়ে চলে যায়। মসজিদ পবিত্র স্থান, তাই সে আমাদের সাথে এখানে আসতে পারেনি। আমাদের এখন যা কথোপকথন হচ্ছে এটিও সে জানে না। তবে তোমরা মসজিদ থেকে বের হলে সে রাফির মনের সব কথা জেনে নিবে আর বুঝে যাবে তোমরা হিন্দু কবিরাজের শরণাপন্ন হবে। এটি জানার পর সে চরমভাবে হামলা করতে পারে। বিপদ এখানেই, হিন্দু কবিরাজের কাছে যাবার আগ পর্যন্ত রাফির মৃত্যু ঝুঁকি রয়েছে। এবার আর আমার শান্ত থাকা হয়নি, গা থরথর করে কাঁপছিল। ভয়ে আমার কপাল বেয়ে ঘাম ঝরছে। আমি কি যেতে পারবো ওই কবিরাজের কাছে? তবু কিছুটা আশা নিয়ে হুজুরকে বললাম, হুজুর, ওই কবিরাজের কাছে যাওয়া আগ পর্যন্ত আমাকে কিছু একটা দিন, যাতে আমি বিপদ মুক্ত থাকতে পারি। আমি জানি আল্লাহর কালামের উপর কোনো শক্তি নেই, আপনি কিছু একটা করুন। আমার অনুরোধ শোনার পর হুজুর আবার বললেন, ওই হিন্দু কবিরাজও আরবি আয়াত ব্যবহার করবে, কিন্তু কৌশল ভিন্ন, যা আমার পক্ষে করা সম্ভব। আমি এখন তোমাকে কিছু করা মানেই শয়তানটার সাথে পাঙ্গা নেওয়া। তবে একটা কাজ করতে পারি। এই বলে হুজুর উঠে যান, টেবিল থেকে পানির একটা বোতল নিয়ে আমার সামনে আসেন। বোতলের মুখ খুলে তিনি বিড়বিড় করে কিছু সূরা পাঠ করে। তারপর বোতল থেকে হালকা একটু পানি হাতে নিয়ে আমার গায়ে ছিটিয়ে দেয়। আমি উপলব্ধি করলাম পানির ফোঁটা যেখানেই পড়ছে সেখানেই গরম লাগছিল, যেন তিনি গরম পানি ছিটিয়ে দিলেন আমার গায়ে। এরপর হুজুর বোতলটা হামিদের হাতে দিয়ে বলে, রাফি ভাই যখনই অস্বাভাবিক কিছু করবে তখনই সূরা নাস, সূরা ফালাক আর আয়াতুল কুরসি উচ্চারণ করে এই পানি তার গায়ে ছিটিয়ে দিবেন। বেশি দিবেন না, হালকা ছিটাবেন, না হলে ওনার চামড়া চলে যাবে। কবিরাজের দেওয়ার ঠিকানা নিয়ে হুজুরকে বিদায় দিয়ে বের হলাম। দক্ষিণের নারকেল গাছটার দিকে তাকিয়েছি, আমি কিছুই দেখতে পাচ্ছি না। হুজুরের বর্ণনা অনুযায়ী শয়তান ওখানে আছে, আবার আমার গায়ে হয়তো প্রবেশ করবে। তখন হামিদ আমার গায়ে পানি ছিটিয়ে দিবে। মনে হচ্ছিল আমি নিজেই একটা শয়তানে রূপান্তরিত হলাম। কতটা ভয়ের সম্মুখীন হতে হবে আমার, তা আমি কল্পনাও করিনি। হুজুরকে বিদায় দিয়ে আসার পর ভয়কে আমি খুব কাছ থেকে অনুভব করেছি। জানতে চান কি হয়েছিল? তাহলে শুনতে থাকুন। সেদিন বাসায় আসতে আসতে বেলা দুপুর হয়ে যায়। হামিদের ভাব দেখে বোঝা যাচ্ছে সে কাল যেতে পারবে না, মানে ছুটি তো শুধু আজ, হয়তো আমাকে একা পাঠাবে। বাসায় আসার পর হামিদ আমাকে বলে, মহাজনের সাথে কথা বলে আসি, আমি কয়েকদিন ছুটি নিতে পারি কিনা দেখি, তোকে তো একা ছাড়া বিপদ হবে। বুঝলাম হামিদ আমার সাথে যাবার জন্য চিন্তা করছিল এতক্ষণ। মহাজনের কাছে যাবার সময় আমাকেও ডেকেছে। বাসা বেশি দূরে নয়, যাওয়া আসায় 10 মিনিট লাগবে সর্বোচ্চ। এদিকে বাসায় কেউ নেই, আমাকে একা রেখে যেতে চাইনি। আমি নিজেই তাকে জোর করে পাঠালাম। 10 মিনিটের ব্যাপার, কি আর হবে। তবে হামিদ বের হয়ে বাহির থেকে তালা মেরে, যাতে আমার গায়ে আছর করলেও আমি রুম থেকে বের হতে না পারি, মানে রুমেই যেন থাকি। হামিদ চলে যাবার পর আমি বিছানায় বসে ফোন চালাচ্ছিলাম। এক রাক্কিকে মেসেজ দেবার পরেই আমার সাথে ঘটে ভিন্ন ঘটনা। তাকে মেসেজ দেবার 2 মিনিট পর আমি কিছু উপলব্ধি করি। আমার অনুভব হচ্ছিল পাশের রুমে কেউ হাঁটাহাঁটি করছে। বিশ্বাস করবেন কিনা জানি না, ভয়ে আমার সারা গা তখন থরথর করে কাঁপছিল। বাসায় কেউ নেই, আমি তো তালা মেরে বের হয়েছে, পুরো বাসায় আমি একাই। তাহলে
তাহলে পাশের রুমে কার হাঁটার শব্দ আসে। এভাবে আমি একটু সোজা হয়ে বসি, জানি হয়তো সে এসেছে। পাশে তাকিয়ে দেখলাম বোতলটা নেই। হামিদ বোতল কোথায় রাখল, নাকি পকেটে করেই ভুলে নিয়ে গেছে। এদিকে পাশের রুমে সেই পায়ের শব্দ একবার একটা নয়, 2-3 জনের শব্দ শোনা যাচ্ছিল। তারা হাঁটছে না দৌড়াচ্ছে। আমি ভয়ে খাটের কিনারে গিয়ে দেওয়ালে পিঠ লাগিয়ে দিয়েছি। এরপর মনে মনে সূরা পড়তে থাকি। এদিকে আচমকা কারেন্ট চলে যায়। আমার গায়ের প্রত্যেকটা লোম এবার দাঁড়িয়ে গেছে। দরজা জানালা সব বন্ধ, কারেন্টও চলে গেছে। ভেন্টিলেটর দিয়ে জানালার হালকা আলো পড়ছে রুমে, তবে অনেক বেশি অন্ধকার নয়। আমার গা কাঁপছে থরথর করে। হামিদ কেন আসছে না ভেবে আমি পাগল হচ্ছি। চোখ যায় ফোনের দিকে। হামিদকে কল দেবার জন্য আমি এগিয়ে ফোনটা নিলাম। আশ্চর্যজনকভাবে ফোনটা তখনই অফ হয়ে গেছে, অথচ চার্জ পুরো ছিল। ফোন খোলার চেষ্টা চালাতে চালাতে বাথরুম থেকে একটা ছোট্ট বাচ্চা দৌড়ে পাশের রুমে চলে যায়। আমার চোখ ফোনের দিকে থাকলেও বাচ্চাটার মিটি হাসি আর তার দেওয়া তো আমি ছায়ার মতো দেখেছি। ব্যাপারটা হরর মুভির মতো শোনাচ্ছে, তবে বুঝবেন সামনে ক্লিয়ার করছি। আমি পাশের রুমে তো যাইনি, কিন্তু বিছানা থেকে বসে পাশের রুমের দরজায় তাকিয়ে রইলাম। তখনই পাশের রুম থেকে নিপাত চাচাতো ভাই আমার নাম ধরে ডেকে বলে, প্রাণ দে। এই বলে বিশ্রী একটা হাসি দেয়। আমি তার নাম জিজ্ঞাসা করি। সে আমাকে বলে, আমি শিলা। নিপাত চাচাতো ভাইয়ের কণ্ঠ শুনে আমার ভেতরটা মুচড়ে ওঠে। শিলা? শিলা আবার কে? তখন নিপাত চাচাতো ভাই বলে, এতদিন তুই আমার সাথে থেকেছিস, কিন্তু আমার নাম জানার চেষ্টা করিসনি। আমি শিলা, যে তোর কাজ করে দিয়েছি, আর তুই আমার শর্ত পূরণ করবি না? তার কথা শুনে আমার ভেতরটা যেন কেমন করে উঠল। আমার কাছে মনে হলো আমি বোধহয় আর বাঁচব না। যে মারা গেছে সে আমাকে ডাকছে। আমি বুঝতে পারছিলাম নিপাত চাচাতো ভাইয়ের রূপ ধরেই শিলা মানে ওই জিনটা আমার কাছে এসেছে। জানি না তখনও আমি কেন জ্ঞান হারাচ্ছিলাম না। ওই ডাকের স্বর কান থেকে যেতে না যেতেই আমার ছোট ভাই ডাক দেয়, ভাইয়া। এক মুহূর্তের জন্য মনে হলো আমার দ্বারা ওরা মরেছে, তাই পাশের রুমে দুজনেই আছে। কিছুক্ষণ পর আবার পাশের রুমে কয়েকশো মানুষের শব্দ শুনতে পাই আমি। এবার মনে হলো এই বইয়ের দ্বারা যারা মরেছে সবাই ওই রুমে। আমি ভয় আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। জোরে এক চিৎকার দিয়ে খাট থেকে উঠে দাঁড়াই। দরজার কাছে গিয়ে জোরে জোরে ধাক্কাতে লাগলাম। হামিদ তো বাহিরে তালা মেরেই দিল। যদি অন্য রুমের কেউ শুনে আমার ডাক, তবে দরজা ভেঙে আসবে। সেই আশায় দরজা ধাক্কাতে একটা সময় দরজা আপনা আপনি খুলে যায়। আমি দেখলাম বাইরে কোনো তালা নেই, কিন্তু আমার স্পষ্ট মনে আছে হামিদ তালা নিয়ে বের হয়ে তালা মেরেছিল। তবে যাই হোক, আমার মনে হলো এখন দৌড়ে নিচে চলে যাওয়া উচিত। যখনই আমি বের হতে যাচ্ছিলাম তখন দেখি এক বিরল দৃশ্য। সিঁড়ির রুমে উল্টো দিকে মুখ করে কেউ বসে আছে। পেছন থেকে দেখে যা বুঝলাম এটা কোনো বৃদ্ধ মহিলা। কুজো হয়ে সে সিঁড়িতে বসে আছে। আমার জানা মতে এই বাড়িতে কোনো মহিলা থাকে না। দোতলা, বাড়ির নিচের মার্কেট, আর উপরে আমরা থাকি। ছাদে কাজ চলছে, তবে কাজ বাকি। যারা থাকে সবাই ব্যাচেলার। তবে এই মহিলাকে এতক্ষণ যা ঘটেছে তা হিসেব করলে ধারণা করা যায় ইনি তাদেরই কেউ। অন্যান্য দরজার দিকে তাকিয়ে দেখি সবার রুমের দরজা খোলা, কিন্তু বাসায় কারো সারা শব্দ নেই। ধীরে ধীরে আমি অবাকই হচ্ছিলাম। তখন বুড়ি মহিলাটা আচমকা আমার দিকে ঘুরে তাকায়। আমি দেখতে পাই সে বৃদ্ধের মতো হলেও চেহারা নিবার মতো। চোখটা কালো কুচকুচে। ভয়ে আমি উল্টে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলাম। তারপর দিক বেদিক হয়ে ছুটে যাই ব্যালকনিতে। দৌড়ানোর মধ্যেই কেউ আমার হাতের কবজায় সজোরে আঘাত করে। টেকনাফ চাপার আগে আমাকে আবার হসপিটালে নিয়ে আসা হয়েছে। আমার হাত পা কাঁপাকাঁপি করছিল। বেডে শুয়েছিলাম। চোখ দুটি ছিল লাল আর ফোলা। গাল অনেকটা ভেঙে আছে আমার। হামিদের থেকে জানতে পারি মূল ঘটনা। হামিদ যেভাবে বলেছে আমি সেভাবেই বলছি। মহাজনের বাড়িতে গিয়ে যখন আমি আবার বাসায় আসি, দেখলাম দরজাতে তালা মারাই আছে। তালা খুলে রুমে গিয়ে দেখি তুই দেওয়ালের সাথে পিঠ লাগিয়ে অন্যমনস্ক হয়ে আছিস। তোর হাত পা কাঁপছিল আর সারা দেহ দিয়ে ঘাম বের হচ্ছিল। চোখ দুটিতে ছিল প্রচণ্ড ভয়, আর মুখে বিড়বিড় করে কি যেন বলছিলি। আমি তোকে অনেকক্ষণ ডেকেছি, তুই হুঁশে ফিরছিলি না। টেবিলে দেখলাম বোতলটাও পড়ে আছে। আমি বোতল নিয়ে সোরা পরে তোর গায়ে পানি ছিটিয়ে দিয়েছি। পানি ছিটকা পড়ার পর তুই চিৎকার দিচ্ছিলি। তখন আমি তোর হাতের কবজা ধরতেই তুই জ্ঞান হারাস। এতটুকু বলে হামিদ থামে। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী জানতে পারি আমি মানসিক ভারসাম্য হারাচ্ছি দিন দিন। অতিরিক্ত দুশ্চিন্তা করি বলে তাই নিজেকে নিজেই হিপনোটাইজ করে ফেলেছি। শরীর দুর্বল থাকায় আমাকে স্যালাইন দিয়ে শুয়ে রাখা হয়েছিল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এলো।
3 ঘন্টা পর ছাড়বে এখান থেকে। হামিদ আমার জন্য হোটেল থেকে খাবার আনতে যায়। হসপিটালের বেডে শুয়ে আমি আরও পাগল হচ্ছিলাম। আমি জানি আমার ঘটনাটি ভৌতিক, তাই আপনার কাছে শেয়ার করছি। কিন্তু এই ভৌতিক আর ভয়ের ঘটনার ভেতরে যে আরও একটি বেদনাহত ঘটনা আছে, তা হয়তো এতক্ষণে আপনিও ভুলে গিয়েছেন। আমিও গিয়েছিলাম। অতি প্রাকৃতিক ঘটনার শিকার হতে হতে নিপার নামটাই যেন ভুলতে শুরু করেছিলাম। তবে সেদিন হসপিটালের বেডে শুয়ে আমি তাকে প্রচণ্ড রকমের অনুভব করছি। ক্ষমা চাচ্ছি আপনার কাছে। ভৌতিক ঘটনার মধ্যে এই ঘটনাগুলো সবার জানা উচিত। বুকটা ফেটে যাচ্ছে, মনটা চিৎকার দিয়ে কাঁদছে, যা শুধুই আমি অনুভব করছি। আমার সমাজের মানুষ দেখে আমার গাল ভেঙেছে কিনা, আর আপনারা হয়তো দেখেন জিনের হাত থেকে আমি বেঁচে আছি কিনা। আঘাত তো আমি নিপার থেকেও পাচ্ছিলাম, তাই ওর কিছু ঘটনা আমি শোনাতে চাই। আজ থেকে 1 বছর আগে আমি যখন অনার্স 2য় বর্ষে পড়ি, নিপা আমার জীবনে তখন মানসিক শান্তির ঔষধ ছিল। আচমকা নিপা জানিয়েছে ওর বন্ধুরা মিলে সিলেট ট্যুরে যাবে, সেখানে সবাই মেয়ে যাবে। এই ব্যাপারটা নিপা তার ফ্যামিলিকে জানাতে পারে না, কারণ তারা রাখবে আর ট্যুরের টাকাও দিবে না। আমার পরিবার তেমন ধনী নয়, বাবাকেও এই ব্যাপারে বলার সাহস হয়নি তখন। নিপার ট্যুরে যাওয়ার টাকা নেই, মানে সেটি আমাকে ব্যবস্থা করে দিতে হবে। আমি আমার রুমমেট কয়েকজনের সাথে রাস্তায় হকারের কাজ করছি। 100 টাকার স্যান্ডেল 50 টাকায় পাওয়া যাচ্ছে বলে কড়া রোদে কাস্টমার ডাকছি। রাতে আমার গলা ভেঙে যাওয়ায় 1 কাপ রং চা খাই আটা দিয়ে। টাকাটা জমিয়েছি নিপার খুশির জন্য। শুধু হকার না, আমার শখের ঘড়িটাও বিক্রি করেছিলাম। না, দামি ঘড়ি নয়, ওটা বিক্রি করে 200 টাকা পেয়েছি। সেটাও জমানো টাকার মধ্যে রেখেছিলাম। 8 দিন পর কাঙ্ক্ষিত দিনটি আসে, মানে নিপার ট্যুরের সময়। আমি 10,000 টাকা নিপার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু ওখানে আমার মেহনত করা মাত্র 4,000। বাকি 6,000 আমি ধার করেছিলাম। ধারের টাকাটা ধীরে ধীরে শোধ করেছি, একই কাজ করে শোধ করেছি। ট্যুর থেকে এসে যখন নিপা খুশিতে আমাকে জড়িয়ে ধরেছিল, বিশ্বাস করুন, রং চায়ে আদা দরকার পড়েনি। আমার সারা শরীরটাই হালকা হয়ে যায়। এতদিনের শ্রম কষ্ট সবটা এক মুহূর্তে ভুলে যাই আমি। সে আমার ভালোবাসা ছিল, এতটাই কাছের ভালোবাসা ছিল। আপনারা বা আপনি আমার ভৌতিক যন্ত্রণাগুলো উপভোগ করেছেন শুধু, কিন্তু আমার মাঝে এর চেয়ে অধিক যন্ত্রণা বিদ্যমান রয়েছে, তা আমি বলে প্রকাশ করতে পারছি না। সেই নিপা আজ অন্যের স্ত্রী, সেই নিপা অন্যের বিছানায় শুয়েছে, সেই নিপা আমাকে ভুলে গেছে, একটা অচেনা মানুষকে আপন করে নিয়েছে। জানি আপনার শত শত লিসনার হয়তোবা আমার এই গল্পটি শুনবে, তারা হয়তো এই যন্ত্রণা উপভোগ করতে পারছে। আজ কতদিন তার সাথে আমার কথা হয়নি, কতদিন তার সাথে রাত জাগা হয় না, কত সকাল তাকে নিয়ে আমার সুর হচ্ছে না, কতদিন তার হাতটি ধরিনি। কথা দিয়েছিল আমাকে ছেড়ে যাবে না কখনো। যত ইচ্ছে ছিল তাকে নিয়ে আমার, সবটাই আমার লুকিয়ে পড়া চোখের জলে ভেসে যাচ্ছে। শুধু আমি জানি আমি তাকে কতটা ভালোবেসেছিলাম। ও স্মৃতিগুচ্ছ আমাকে পুরো তুচ্ছ করে দিচ্ছিল। হসপিটালের বেডে শুয়ে নিপার এই স্মৃতিগুলো ভেবে যাচ্ছিলাম। হামিদ আসে রাত 8টার দিকে। দেরি হবার কারণটা আমি সেদিন জানিনি, জেনেছি পরে। আমাকে টেকনাম নিয়ে চিকিৎসা করাতে অনেক টাকা লাগতে পারে, সেই কারণে মহাজনের কাছে গিয়ে বসেছিল। বেতন নিয়ে আসতে আসতে দেরি হয়েছে তার, যেহেতু মাস শেষ হয়নি, তাই অনুরোধ করে আগে আগে বেতন নিয়েছে। হামিদ হয়তো এখান থেকে আমার এই ঘটনাটা জানবে, কারণ এই প্ল্যাটফর্ম তার অনেক পছন্দের। ভৌতিক ঘটনা সে প্রায়ই শুনে থাকে। আমি সরাসরি কখনো তাকে বলতে পারিনি, তবে আজ বলছি, আমি তাকে সত্যি অনেক ভালোবাসি বন্ধু। আমার বিপদে আমি শুধু তাকেই পেয়েছি। এই মুহূর্তে তাকে জড়িয়ে ধরে কান্না করতে ইচ্ছা করছে আমার। যে নিপার জন্য আমি তার সাথে আড্ডা দিতাম না, যে নিপাকে ফুচকা খাওয়ানোর জন্য তার পকেট কাটতাম, যে নিপাকে সময় দেবার জন্য তোকে সময় দিতাম না। নিপা আমাকে ধোকা দিবে বলে আমি তোকে একবার ধমকও দিয়েছিলাম, কয়েকদিন কথাও বলিনি, কিন্তু তারপরে তুই ক্ষমা চেয়ে নিজেই আমার সাথে যোগাযোগ করছিলি। আমি সত্যি বলছি, আমি তোকে অনেক ভালোবাসি, অনেক। হামিদ খাবার এনে নিজের হাতে আমাকে খাইয়ে দেয়। খাওয়ানোর সময় হামিদ দেখতে পায় আমার চোখে পানি। আমি নিজেও তার চোখে পানি টলমল করতে দেখেছি। কি যেন ভেবে হামিদ ভাতের প্লেট টেবিলে রাখে। আমি ওর দিকে তাকিয়েছিলাম শুধু। একটা দীর্ঘশ্বাস নিয়ে হামিদ বলে, বয়সে আমি তোর থেকে অনেক বড়, তবু তোর সাথে বন্ধুর মতো থাকি। যে জীবন তুই এখন পাড়ি দিচ্ছিস, এই জীবন আমিও পার করেছি। তবে আমার গল্পে ব্ল্যাক ম্যাজিক ছিল না, ওই নারীটাই ছিল আমার ব্ল্যাক ম্যাজিক। এরপরে হামিদ তার জীবনে ঘটে যাওয়া গল্পটি আমাকে শোনায়। হামিদ কথাগুলো যখন বলল, তখন তার চোখের টলমল করা পানিগুলো নিজেকে আটকে রাখতে পারেনি, ঝরে পড়ে যায়। হামিদ বাম হাতে পানি মুছে প্লেট আবার নেয়, এবার আমাকে খাইয়ে দেয়। ভেবেছিলাম পৃথিবীতে শুধু আমি একাই এত কষ্ট পাচ্ছিলাম, কিন্তু তখন জানলাম নিশ্চুপ আর একাকিত্ব পছন্দ করা মানুষগুলোর মধ্যেও একটি ভয়ঙ্কর গল্প থাকে। হসপিটালের টাকা পরিশোধ করার পর
নিয়ে আসে আমাকে বাসায়। বাসার সবাই আজ আর ভিন্ন চোখে তাকাচ্ছে না। আমার ব্যাপারে তারাও সবটা জেনেছে। হামিদ ওদের বলেছে সব, যাতে আমাকে বের না করে দেয়। সবাই আমাকে ধরাধরি করে বিছানায় বসা। আমার শরীর ছিল প্রচুর রোগা, হাত পা চিকুন হয়ে মোটামুটি বাজে ধরনের হাল। হামিদ সিগারেটের প্যাকেট বিছানায় রেখে হাত মুখ ধোয়ার জন্য যায়। ছেলেদের মধ্যে কেউ যতই অসুস্থ হোক, সিগারেটের আড্ডাটা যেন হতেই হবে। কিছুক্ষণ পর হামিদও এসে সিগারেট ধরায় একটা। আমি হামিদকে বললাম, টেকনাফ কখন যাব আমরা? হামিদ আমার প্রতি উত্তরে বলে, তোর শরীরের যে হাল, রাতটা বিশ্রাম কর, আল্লাহ চাইলে আগামীকাল সকালে রওনা হব। হামিদের কথা শুনে রুমের অন্য একজন বলে, টেকনাফ যাওয়ার কি দরকার? আমার পরিচিত যাত্রাবাড়িতে একজন কবিরাজ আছে, তার কাছে নিলেই তো হয়। ওনার অনেক নাম, সবাই নাকি তার কাছে উপকার পায়, কিন্তু টাকাটা বেশি চায়। ওর কথা শুনে হামিদ বলল, একটা মানুষের জীবনের চেয়েও টাকাটা মূল না, আর টেকনাফের থেকে যাত্রাবাড়ি কাছে, তাহলে তো এটাই ভালো হয়। কাছাকাছি কবিরাজের সন্ধান পাওয়ায় আমারও বেশ ভালো লেগে ওঠে। তার মানে সুস্থ হব আমি, আগের মতো আবার জীবন কাটাতে পারবো। এই ব্যাপারটা ভাবতেও তখন খুশি লাগছিল। আপনারা ভালো আছেন, তাই হয়তো আপনারা বুঝবেন না মৃত্যুর মুখ থেকে বাঁচতে চাওয়া খুশিটা কেমন হয়। সবাই নয়, তবে আমি জানি অনেকেই ভালো নেই। মোটামুটি সবটা ঠিকই চলছিল। সকালেই তো কবিরাজের কাছে চলে যাব, আর আমিও ঠিক হয়ে যাব। এটি ভাবতে যতটা সোজা, সামলানো ঠিক ততটাই কঠিন। আমি ভুলেই গিয়েছিলাম সকালটা আসতে আসতে আমাকে রাত পার করতে হবে। পুরো একটা রাত। রাতটা আমার জন্য মোটেও স্বাভাবিক ছিল না। সেদিন সবাই আড্ডা দিতে দিতে রাত প্রায় 1টা বেজে যায়। ঘুমোতে ঘুমোতে রাত 1:20 মতো লেগেছে। আমিও হামিদের পাশে গভীর নিদ্রায় ছিলাম, কিন্তু ঘুমের মধ্যে মনে হলো আমার পা ধরে কেউ টানছে। তার হাতের স্পর্শে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে যাই। শুয়ে থাকা অবস্থাতেই পায়ের দিকে তাকাই, দেখতে পাই কোনো একটি বৃদ্ধ অবয়ব আমার পা নিয়ে কিছু করছে। ভয়ে আমি গায়ের যত শক্তি ছিল তা দিয়ে অন্য পায়ে সজোরে লাথি মারি। আমার পায়ের আঘাতে সেই অবয়ব ছিটকে পড়ে দেওয়ালের উপর। আমি তখনও সেই অবয়বের দিকে তাকিয়েছিলাম। সে দেওয়ালে ধাক্কা খেয়ে পড়ার পর কুকুরের মতো লাফিয়ে জানালা দিয়ে বের হয়ে গেল। ততক্ষণে আমার নড়াচড়ার শব্দে হামিদ উঠে যায় ঘুম থেকে। সে উঠেই লাইট জ্বালায়। রুমে লাইট জ্বলে ওঠায় রুমমেটের আরও 2জন জেগে ওঠে। বাকিরা ঘুম। হামিদ সহ ওরা আমার মুখের ভয়ের ছাপ দেখতে পায়। আমার সারা দেহ থরথর করে কাঁপছিল তখনও, আর ঘাম তো আছেই। আমি শুধু ভাবছি জানালার মধ্যে লোহা, এই ছিদ্রে হাত ঢোকাতেও সমস্যা হয়ে যাবে। এখানে এত বড় একটি অবয়ব কিভাবে বের হলো? পরক্ষণে মনে পড়ে যায় ওরা এমনিতেই বাতাস, ওদের কাছে এটি কিছুই। আমি হামিদকে আর এটি শেয়ার করিনি। রাতটায় কিছু হয়নি। আর ভোরে উঠে আমরা রওনা করি যাত্রাবাড়ির দিকে। রিয়াজ ভাই, আমরা এখনো ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু তা টের পেয়েছি 2 দিন পর। আমার চোখ থেকে রক্ত বের হতে থাকে। আসুন জেনে নেই কোন ভুলটা করেছিলাম। কবিরাজের বাড়িতে যাই আমরা। যাত্রাবাড়ির কোনো একটা ফ্ল্যাটে তার বাসা। আমাদের উপস্থিতি দেখে সেই কবিরাজের একজন লোক এসে বলে, রুগীকে। ওনার কথায় আমি একটু সামনে এগিয়ে দাঁড়াই। লোকটা বলে, রুগী আসুন আমার সাথে, বাকিরা এখানেই দাঁড়ান। ড্রয়িং রুমে কয়েকটা সোফা আছে। আমার সাথে যাওয়া রুমমেট আর হামিদ সোফায় বসে। লোকটা আমাকে নিয়ে যায় একটা কক্ষে। রুমে ঢোকার পর দেখি পুরো রুম লাল। অবাক হবার তেমন বিশেষ কোনো কারণ নেই, লাল লাইট লাগিয়েছে তাই রুম লাল। রুমের মধ্যে একজন বয়স্ক লোক বসে আছে, চুল দাড়ি ভালোই বড়। ওনার সামনে একটা ছোট্ট বক্স আছে, বক্সের উপর কিছু কাগজের টুকরো, সেই টুকরোয় কিছু লিখেছে। আমি যতটুকু বুঝলাম এসব ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে বিভিন্ন তাবিজে লেখা হয়। যে লোক আমাকে নিয়ে আসে সে ওই কবিরাজের সামনে আমাকে বসতে বলে। আমি বসি। এরপর লোকটা দরজা খুলে চলে যায়। আমার কিছুটা ভয় ভয় অনুভব হচ্ছিল তখন। কবিরাজ আমাকে উদ্দেশ্য করে বলে, সমস্যা বলো আমাকে। আমি কবিরাজকে সত্যি সত্যি সবটা বলেছি। উনি আমার সব শুনে বক্সের উপরে একটি পাত্র রাখে। পাত্রের ভেতরে জেলি জাতীয় কিছু আছে। এরপর উনি আমার চোখের দিকে তাকিয়ে ওনার হাতটা উপরে, সাথে সাথে হাওয়ায় ভেসে একটা তসবিহ ওনার হাতে চলে আসে। উনি তসবিহ খপ করে ধরে কিছু আরবি উচ্চারণ করে যাচ্ছিলেন। আমি পুরোপুরি হতবাক। হাতের ইশারায় উনি তসবিহ ভাসিয়ে আনলো, নাকি রুমে থাকা কোনো চিন্তার হাতে তসবিহ ছুড়ে দিয়েছে? আমার ভাবনার মাঝে কবিরাজ আমাকে বলল, সেই বই নষ্ট করা যাবে, তবে 25,000 টাকা লাগবে। এখন দিবা 5,000, বাকি 20,000 কাজের পর। আমি ওনার কথায় রাজি হয়ে যাই। উনি আমার নাম, বাবার নাম আর আমার মায়ের নাম নিলেন। এরপর একটা কাগজে কী সব লিখে সেটি একটি তাবিজের মধ্যে ঢোকালেন। এরপর একটি মোমবাতি গলে যাওয়ার অংশ তাবিজের মুখে ঢেলে দিয়ে তার মুখ বন্ধ করে দেন। তাবিজটা ওনার সামনে থাকা বক্সে রেখে উনি আমাকে বললেন, এই তাবিজটা কাইতন দিয়ে কোমরে বেঁধে দিবা, ইনশাল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না। এটুকু বলে ছোট পাত্র থেকে জেলির মতো দেখতে কালো কিছু কাজল নেয়। এই কাজল আমার চোখের পাতার উপরে মেখে বলে, তোমার চোখে সে আর দেখা দিতে পারবে না।
আমি খুশি হই। কিছুক্ষণ পর টাকা চাইলেন আর আমি উঠে হামিদ থেকে টাকা এনে দিলাম। কবিরাজের বাড়ি ছেড়ে আসতে আসতে বিকেল হয়ে যায়। আমরা বাজারে গিয়ে কাইতন কিনেছি আর হামিদও ছুটি নেওয়ায় বাইরে কিছু সময় কাটিয়েছে। বাসায় এসে যখন আমি ফ্রেশ হতে যাই, ওয়াশরুমের দরজা খুলতেই দেখি গত রাতে সেই অবয়ব উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই সে ভেন্টিলেটর দিয়ে বাইরে চলে যায়। চোখের পলক ফেলার আগেই এটি ঘটেছে। আমি হাঁ হয়ে দাঁড়িয়েছিলাম। প্রত্যাশায় ছিলই না এমন কিছু দেখব। কোমরে তাবিজ আছে, চোখে কবিরাজ কি সব লাগিয়ে দিল। ওনার কথা মতোই চোখে দেখাও দিবে না। তবে আমি কি দেখলাম এভাবে? ওয়াশরুমে না গিয়ে আমি উল্টো হেঁটে যাই। হামিদকে সবটা শেয়ার করার পর হামিদ কিছুক্ষণ চিন্তা ভাবনা কর। এরপর যে আমাদেরকে সেই কবিরাজের নাম্বার দিয়েছে তাকে কল করি, কিন্তু কোনো লাভ হয়নি। সে একটা কথাই বলে, আমি ওনার সম্বন্ধে শুনেছি, অনেক ভালো কবিরাজ উনি, এমন তো হবার কথা না। আমিও হামিদকে তসবির ব্যাপারটা ক্লিয়ার করি। ওনার সাথে আসলেই অলৌকিক ক্ষমতা আছে এটাই বোঝায়। কিন্তু হামিদ তসবির কথা শুনে বলে, যা, ধোকাবাজের হাতে পড়েছি। এই তসবির ব্যাপারটা ধোকা। এটি সিলিংয়ের উপরে থাকা কোনো মানুষ ছুঁড়ে মার, যেটা তুই জিন ছুঁড়েছে ভেবেছিস। এরকম একটা ভিডিও আমিও দেখেছিলাম। সাংবাদিকরা ধোকাবাজের চিত্র লাইভ করেছে। শিট, তখন বলতে পারলি না? আমি তখনই ধরতাম। হামিদের কথা শুনে সব আশা ভেঙে যায়। 5,000 টাকাও জলে গেল তাহলে। হামিদ আবার বলে, এই কবিরাজ কাজের পর 20,000 টাকা দিবে বলেছিল। এটাই শুধু বাহানা, ওর দরকার ছিল ওই 5,000ই। এখন কল দিলে বলবে আজ হবে, কাল হবে, পরশু হবে, তাবিজের এ সমস্যা ও সমস্যা, ঠিক করতে এ লাগবে ও লাগবে, মানে আরও টাকা খাবে। যখন তুই ক্লান্ত হয়ে যাবি তখন নিজে থেকেই আর তাকে ডিস্টার্ব করবি না। আমার পরিচিত অনেকের সাথে হয়েছে এমন, এভাবে তারা বেঁচে যায়। এমন এক পরিস্থিতিতে ছিলাম যেখানে আবার এমন ঠকবাজের হাতে পড়লাম। ব্যাপারটা মোটেও মেনে নেওয়ার মতো ছিল না। টেকনাফের যে কবিরাজ, তার কাছেও যেতে পারবো না এখন। আজ 5,000 সহ এক্সট্রা আমাদের 2,000 টাকা খরচ হয়েছে, মোট 7,000। হাতে 5,000 টাকা আছে। এই টাকা নিয়ে টেকনাফ যাওয়া যাবে না ভুলেও। তারপরও দুজন মানুষ। আমি আমার বাসা থেকে এ বিষয়ে হেল্প চাইতে পারি না, কারণ আমার নিজের ভাই আমার জন্য মরেছে। এটি যদি মা বাবা জানে তবে আমাকে তেজ্য পুত্র করে দিবে। ভাবনার মাঝে হামিদ বলে, মিথ্যা বলে তোর মা বাবার কাছে টাকা চেয়ে দেখ। অন্য কাজের বাহানা দিয়ে আমি আমার 12,000 টাকা বেতন তো নিয়েই নিলাম। এ মাসে বাড়িতে টাকা দিতে পারবো না, তার মধ্যে আলাদা টাকা কোথায় পাবো? আমি হামিদের কথা মতো বাবার কাছে টাকা চাই। কলেজের ফি আর বইয়ের বাহানা দিয়েছিলাম। বলে দিলেন 2 দিন পর টাকা পাঠাবে 10,000। ছোট ভাইয়ের মিলাদ আর আমার আসার ভাড়া বাবদ দিয়ে ওনার পকেটে টাকার সংকট। আমি আশাহত হই। হামিদকে ব্যাপারটা জানানোর পর হামিদ বলে 2 দিন পরেই যাবে টেকনাফ। হামিদ চলে যায় ফ্রেশ হতে। আমি রুমে বসে ফোন চালাচ্ছি। কিছুক্ষণ পর হামিদ ওয়াশরুম থেকে বের হয়ে ব্যালকনিতে চলে যায়। আমি জিজ্ঞাসা করলাম ফ্রেশ না হয়ে কোথায় যাচ্ছে, কিন্তু কোনো উত্তর দেয়নি হামিদ। ভেবেছি শোনেনি। তখন আমার কানে আসে ওয়াশরুমে পানির শব্দ। বুঝে যাই সবটা। হামিদ তো গোসল করছে এখনো, তাহলে বারান্দায় হেঁটে গেল কে? সাথে সাথে টেবিল থেকে হুজুরের দেওয়া বোতলটা নিয়েছি। সূরাগুলো পড়ে বোতল থেকে হালকা কিছু পানি নিজের গায়ে ছিটাই। এরপর আর মোটামুটি কিছু হয়নি, কিন্তু রাত হতে হতে আমি প্রচুর অসুস্থ হচ্ছিলাম। আমার চোখ ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছিল। কনজাংটিভাইটিস রোগের মানুষের চোখ যেমন লাল বর্ণ ধারণ করে, ঠিক তেমনি ব্যতিক্রম নেই কোনো। আমি দুর্বল হতে থাকি অনেকটাই। হামিদ আমার পাশে বসেছিল। ডাক্তারের কাছে যাবে নাকি হুজুরের কাছে, সেসব সিদ্ধান্ত করার মধ্যেই আমি বমি করতে শুরু করি। বমিতে মুখ দিয়ে শুধু রক্তই বের হয়েছে। বমি শেষে যখন সোজা হই, হামিদ আমাকে দেখেই ভয় পেয়ে যায়। আমার চোখ থেকে তখন রক্ত বের হচ্ছিল। আমার অবস্থা দেখে হামিদ দৌড়ে যায় অন্য রুমে। হুজুরের দেওয়া বোতলটা নিয়ে আসে আমার কাছে। সূরা পরে সেই বোতলের পানি আমার গায়ে দেবার পর কোনো পরিবর্তন আসেনি। আমি অনবরত বমি করেই যাচ্ছিলাম, আর চোখ থেকেও ফোঁটা ফোঁটা রক্ত বের হচ্ছিল। রুমের সবাই ভয়ে চিল্লাচিল্লি শুরু করে দেয়। হামিদ সবাইকে দোয়া কালাম পড়তে বলে। ওদের ভয়ের কারণে হয়তো সূরা সঠিক উচ্চারণ হয়নি। আমার মধ্যে কোনো পরিবর্তনই খেয়াল করা যায়নি। তাড়াহুড়ো করে হামিদ ফোন নিয়ে কল দেয় হুজুরকে। যে হুজুর আমাদের বোতলটা দিয়েছিল সেই হুজুরকেই কল। প্রথমবার রিসিভ না হলেও পরের বার তিনি কলটা রিসিভ করেন। কথার ভাব শুনে বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠে কল ধরেছে। হামিদের থতমতো আর আমার বমির আওয়াজ শুনে হুজুর বলেন, ফোন লাউড স্পিকারে দাও। হামিদ ফোন লাউড স্পিকার দেবার পর হুজুর কিছু আয়াতুচ্চারণ শুরু করে। হুজুর যখন সূরা শুরু করে তখন আমার মনে হচ্ছিল মাথার ভেতর প্রচণ্ড ব্যথায় সব ছিঁড়ে যাচ্ছে। এই ব্যথা বলে বোঝানোর মতো না। আমি যত ব্যথায় ছটফট করি তত আমার মুখ দিয়ে রক্ত প্রবাহিত হতেই থাকে। হামিদ হাতে ফোন রেখে আমার দিকে স্পিকারে ধরে। হুজুর কিরাত উচ্চারণ করে
আর আমি বিছানায় রক্তসহ গড়াগড়ি করে যাচ্ছিলাম। এদিকে হামিদ বুদ্ধি করে রুমে থাকা স্পিকারে ফোন কানেক্ট করে দেয়। এতে হুজুরের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, যার ফলে আমার কান দিয়ে কোনো গরম বাতাস বের হতে শুরু করে। আমি আমার সর্বশক্তি দিয়ে চিৎকার দিতে শুরু করছিলাম। এই যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না। নিপাত যন্ত্রণার চেয়ে এটি 5 গুণ বেশি। বুঝে নিন তাহলে কতটা যন্ত্রণা আমি সহ্য করেছিলাম। আরও কিছু সময় কেটে যাবার পর মনে হলো মাথা থেকে ভারী কিছু একটা নেমে গেছে আমার, অর্থাৎ পুরো মাথাটা একেবারে হালকা হয়ে যায়। তারপর আর কিছুই মনে নেই আমার। যখন জ্ঞান আসে আমার, তখন দেখি হামিদ সহ অন্যান্য রুমের ব্যাচেলর পোলাপান আমার রুমে, প্রায় 15 থেকে 20 জন ছেলে, সবাই আমার দিকে তাকিয়ে আছে। মাথাটা ঘুরিয়ে যখন ডান দিকে তাকাই, তখন দেখি হুজুরও আমার পাশে। কি হয়েছিল জানতে চাইলে হুজুর আমাকে বলে, তোমাকে উপস্থিত রুকাইয়া না করলে আজ তোমার মৃত্যু অনিবার্য ছিল। হামিদের থেকে জানলাম একটা কবিরাজের কাছে গিয়েছিল, যার জন্য শয়তানটা রেগে সে চায় তোমাকে মেরে এই বইটার মালিক অন্য কাউকে বানাতে। সে এখন প্রচুর ক্ষুধার্ত। তুমি যদি তোমার কোনো শত্রুর প্রাণও তাকে দিয়ে দিতে, তবু সে তোমার ক্ষতি করত, কারণ সে দিন দিন লোভী হচ্ছে, হিংস্র হচ্ছে। একটা সময় উপদেশ ছাড়াই দিনে 6-7টা প্রাণ সে নিয়ে বসত। যাই হোক, বোতলের পানি কাজ করেনি, কারণ শয়তান দূর থেকে তোমাকে বশ করেনি, সে নিজেই তোমার দেহে প্রবেশ করেছিল। তোমার মস্তিষ্ক খাওয়া ধরেছে, যার কারণে চোখ আর বমির সাথে রক্ত এসেছে। আমি একটা তাবিজ বেঁধে দিয়েছি তোমার হাতে। মাত্র 21 ঘন্টা এই তাবিজ কাজ করবে। 21 ঘন্টা পর শয়তান থেকেই এই তাবিজ নষ্ট করে দিবে। মনে রেখো, সে নিজেই ব্ল্যাক ম্যাজিকের একজন শয়তান। আল্লাহ শয়তানকেও শক্তি দান করেছেন, যাতে তারা মানুষকে ধোঁকা দিতে পারে, ক্ষতি করতে পারে সেজন্য। কিন্তু আমাদের কাজ হচ্ছে ওদের ধোঁকা থেকে নিজেকে সরিয়ে রাখা। আমি শুনেছি তুমি নামাজ পড়ো না ঠিক মতো, তোমার রুমের কেউ নামাজ পড়ে না। শয়তানেতে সুযোগ বেশি পেয়েছে। আজ থেকে আল্লাহর ইবাদত ঠিক মতো কর, আর যত দ্রুত সম্ভব টেকনাপের কবিরাজের কাছে যাও। হিন্দু কবিরাজ তার কুফরি শক্তি দিয়ে শয়তানকে আটকে দিবে, আর এই বইও নষ্ট হয়ে যাবে। তাই 21 ঘন্টার মধ্যে কবিরাজের কাছে যাও, নয়তো শয়তান আবার আক্রমণ করে বসবে। এতটুকু বলে হুজুর উঠেছে। আমি দেখতে পাই অন্য রুমে ভাড়া নেওয়া ছেলেরাও কেমন এক দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে, যেন আমি কোনো কুৎসিত বা হিংস্র চেহারার মানুষ। এটি হুজুর হয়তো বুঝেছে। তিনি দাঁড়িয়ে আবার বললেন, ফোনে তোমার রুকাইয়া করতে করতে আমি তোমার বাসায় আসি, এসেই আগে তোমার গা বন্ধ করেছি, নয়তো আমার সূরা পড়া বন্ধ হলেই সে আবার তোমার উপর ভর করত। ছেড়ে যাবার আগে শয়তান তার একটা রাগ উঠিয়ে যায় তোমার উপর। তাই আমি অনুরোধ করব, তুমি ফোন হাতে নিও না, আয়না দেখো না, নয়তো মনোবল হারাবে। এটুকু বলে হুজুর চলে যায়। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, কেমন লাগলো আমাদের এই ঘটনা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান, তারা স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া ইমেলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। এই ঘটনা এখনও চলমান রয়েছে, যার কারণে ঘটনার শেষ অংশটুকু আমরা এখনও হাতে পাইনি। এই ঘটনাটি হাতে পাওয়ার সাথে সাথেই আমরা আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।